ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের অর্থায়নের কার্যাবলী অর্থাৎ ফাইন্যান্স সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ জিসান। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে এবং সবাই একটু নিজের মতো করে লাইভটি শেয়ার করে দেবে এবং বন্ধুবান্ধবদের মেনশন করবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, লাইভটি শেয়ার করো। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে, বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটাও একটু আমাদেরকে জানিয়ে দেবে। ওকে, ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। ওকে, সো আজকের ক্লাসের আমাদের যে বিষয়াবলী আছে সেটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী। অর্থাৎ আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে অর্থায়নের বিষয়গুলো কোথা থেকে এসেছে, দেখেছিলাম যে অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে এবং দেখেছিলাম অর্থায়নের শ্রেণীবিভাগ অথবা স্বরূপ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের যে সেকেন্ড যে পার্ট সেটি হচ্ছে আমাদের অর্থায়নের কার্যাবলী, যেখান থেকে আমরা বলতে পারি মোটামুটি প্রতিটি পরীক্ষাতেই প্রশ্ন আসে। বেসিক্যালি সিকিউ প্রশ্ন আমাদের যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম প্রশ্ন আমাদের এই অর্থায়নের যে ধারণাটি আছে সেখান থেকে আসলে আসে। সো আমরা আজকে যে কাজটি করব সেটা হচ্ছে যে খুব ধৈর্য সহকারে ক্লাসটি একটু করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে আসলে অর্থায়নের কাজ বা অর্থায়নের কার্যাবলীগুলো কী, এগুলো বলতে আসলে কী বোঝায় এবং এদের মধ্যে যে আসল যে বিষয়গুলো লুকিয়ে আছে সেগুলো আমরা একটু বের করে আসার চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজেই ইজিলি কী করতে পারো, পরীক্ষায় যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে উত্তর করতে পারো। ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো অর্থায়নের কার্যাবলী। বেসিক্যালি অর্থায়নের কার্যাবলী বলতে অর্থায়নের কাজকে আমরা বোঝাচ্ছি। সো এখানে কার্যাবলী বলতে যে কাজকে বোঝাচ্ছি সেই কাজগুলো কী কী সেগুলো নিয়ে আমরা এখানে বেসিক্যালি ফার্স্ট অফ অল কথা বলবো। প্রথমে একটু খেয়াল করে দেখো, আমরা বলেছি কি যে ব্যবসা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর দিকে লক্ষ্য করলে, একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি তুমি সাংগঠনিক কাঠামোর দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এই ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে কি প্রয়োজন, আমাদের যাবতীয় অর্থের প্রয়োজন। যে অর্থের মাধ্যমে তারা কি করে থাকে, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মিত্তিক যে কাজগুলো আছে, প্রাত্যহিক যে কাজগুলো আছে সেগুলো তারা কি করে থাকে, বেসিক্যালি রান করে থাকে। তাহলে সেই জন্য আমরা এখানে বলেছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন সমন্বয়ে ফার্মের যাবতীয় কাজগুলো কি হয়ে থাকে, আমাদের পরিচালিত হয়ে থাকে। যেমন আমরা যদি বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকে, আমাদের ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কি বিভাগ আছে, অর্থ বিভাগ আছে। এগুলো ছাড়াও আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অনেক ধরনের বিভাগ থাকতে পারে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি এই সবগুলো বিভাগের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগ কোনটা, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে হচ্ছে অর্থ বিভাগ। কেন ভাইয়া, একটু চিন্তা করে দেখেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি অর্থ বিভাগের কোনো যদি একটা প্রত্যক্ষ যদি প্রভাব না থাকে, অর্থাৎ অর্থ নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা সাধারণত কি বলি, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলি। তাহলে এখন এই যে অর্থ বিভাগ যদি একটা প্রতিষ্ঠানের মুখ্য হয়ে না থাকে বা মুখ্য বিষয় হয়ে, বা সেই অর্থ বিভাগ যদি একদম অ্যাকুরেট পর্যাপ্ত ক্ষমতা সম্পন্ন না হয়, তাহলে কিন্তু ব্যবসায়ের আর যাই বলেন না এই বিভাগগুলো কিন্তু কি করতে পারবে না, তাদের কাজগুলো প্রপারলি কন্ডাক্ট করতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক বিভাগ আছে, ক্রয় বিক্রয় থেকে শুরু করে অনেক বিভাগ আছে, কিন্তু তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটি আমাদের লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কি বিভাগ, অর্থ বিভাগ। আচ্ছা, এর কারণটা কি, কারণ একটু খেয়াল করেন, প্রতিষ্ঠানে যদি অর্থের অপ্রতুলতা থাকে বা যদি আমাদের প্রতিষ্ঠানের যে অর্থটা থাকা দরকার সেটা যদি না থাকে, তাহলে কি হবে, তাহলে আমাদের প্রতিষ্ঠানের যে কার্যাবলীগুলো আছে সেগুলো আমরা সুষ্ঠুভাবে কি করতে পারবো না, পরিচালিত করতে পারবো না। এখন এই যে আমাদের অর্থের অপ্রতুলতা আছে, ধরো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি আছে, অর্থের অভাব আছে, তাহলে আমাদের ক্রয় বিভাগ ঠিকঠাক কাজ করতে পারবে না, আমাদের বিক্রয় বিভাগ তাদের কার্যক্রম ঠিকঠাক করতে পারবে না। কেন পারবে না, যদি অর্থ না থাকে তাহলে তুমি পণ্য ক্রয়ের জন্য যে কাঁচামালটি দরকার সেটি কিন্তু তুমি কি করতে পারছো না, বাজার থেকে আনতে পারছো না। এখন কাঁচামাল যদি প্রতিষ্ঠানে তোমার না থাকে তাহলে তুমি চূড়ান্ত পণ্য তৈরি করতে পারবে না, আর চূড়ান্তভাবে পণ্য যদি তৈরি না হয় তাহলে বিক্রয় বিভাগ কিন্তু তাদের কাজ প্রপারলি কন্ডাক্ট করতে পারবে না। তাহলে সব কিছুর মূলে কি বিভাগ এখানে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে আমাদের অর্থ বিভাগ। এবার আসেন,
এই যে অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্বে যে ব্যক্তি আমাদের নিয়োজিত থাকে, আমরা সাধারণত সেই ব্যক্তিকে কি নামে চিনে থাকি? আমরা চিনে থাকি হচ্ছে আর্থিক ব্যবস্থাপক অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সম্বন্ধীয় বিষয়ে যে দেখাশোনা করে, যে বা এই দায়িত্ব যে ব্যক্তির উপর ন্যায্য থাকে, ওই ব্যক্তিকে আমরা বলি কি? আর্থিক ব্যবস্থাপক। আর এই আর্থিক ব্যবস্থাপকে কি করে? আমাদের একটি ব্যবসায়ের আর্থিক পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে সেই কাজগুলোকে সম্পাদন পর্যন্ত দায়িত্ব পালনে কি থাকে? আমাদের সচেষ্ট থাকে। তাহলে এই হচ্ছে সাধারণত আমাদের কি অর্থায়নের কার্যাবলী। তাহলে এই অর্থায়নের কার্যাবলী থেকে আমরা কি দেখলাম? যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অর্থ ছাড়া চলতে পারে না। সেই জন্য আমাদের সমুদয় বিভাগের মধ্যে অর্থ বিভাগকে আমরা কি করে থাকি? অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমাদের অর্থের কি থাকে? অপ্রতুলতা থাকে, তাহলে কিন্তু আমাদের অন্যান্য বিভাগগুলো তাদের কাজ প্রপারলি কন্ডাক্ট করতে পারে না, তারা আসলে কি হয়ে যায়? নিষ্কর হয়ে যায়। ওকে, এবার আসি এই অর্থায়নের কার্যাবলী, এটা কত ধরনের? আচ্ছা, তাহলে অর্থায়নের যদি কার্যাবলী বলি আমরা কত ধরনের, তাহলে দেখতে পাচ্ছি ভাইয়া অর্থায়নের টোটাল কার্যাবলী কত প্রকার? আমাদের অর্থায়নের টোটাল কার্যাবলী হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে তহবিল সংগ্রহ করা, যেটিকে কিন্তু আমরা এই অর্থায়নের মূল উদ্দেশ্য হিসেবে কাউন্ট করেছিলাম। আমরা প্রথম দিন ক্লাসে জেনেছিলাম যে অর্থায়নের মূল উদ্দেশ্য কি। আচ্ছা, আমরা সেখানে বলেছিলাম যে একটি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? তহবিল সংগ্রহ করা, পাশাপাশি তহবিল কি করা? আমাদের ব্যবস্থাপনা করা। তাহলে এই যে আপনার তহবিল সংগ্রহ এবং ব্যবস্থাপনা, এটিও কিন্তু আমাদের অর্থায়নের কার্যাবলীর মধ্যেই পড়ে, এবং আমরা মূলত বলতে পারি এটি হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের মূল কার্যক্রম। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত কি দেখতে পাচ্ছি আমরা? মূলধন বাজেটিং সিদ্ধান্ত, দেন স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এবং তহবিলের বন্টন। তাহলে আমরা এই যে 4টা প্রকারভেদ এখানে দেখলাম কার্যাবলী, অর্থাৎ অর্থায়নের কার্যাবলী, এই 4টি প্রকারভেদে আমরা প্রত্যেকটির আলাদা আলাদা করে সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে আমরা কি করব? একটু জানার চেষ্টা করব। ওকে ভাইয়া, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের তহবিল সংগ্রহ। প্রথমে যেটা দেখব সেটা কি ভাইয়া? সেটি হচ্ছে তহবিল সংগ্রহ। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখবেন তহবিল সংগ্রহ বলতে আসলে কি বোঝায়। আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো কি করা? পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করা। আচ্ছা, এখানে পরিকল্পিত অর্থ বলতে আসলে আমরা কি বুঝি? পরিকল্পিত অর্থ বলতে বোঝানো হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পাদন করতে ঠিক কতটুকু পরিমাণ আপনার অর্থের প্রয়োজন, সেই অর্থটাকে আমরা বলছি আসলে পরিকল্পিত অর্থ। তাহলে এই আর্থিক ব্যবস্থাপকে কি করবে? আমার এই পরিকল্পিত অর্থের উৎসসমূহ চিহ্নিত করবে, যে আমার যেই পরিমাণ অর্থ লাগবে সেটি তারা কোন কোন জায়গা থেকে কি করবে? কালেক্ট করবে। সেই উৎসটা চিহ্নিত করার একমাত্র দায়িত্ব কার হাতে থাকবে? কার হাতে ন্যস্ত থাকবে? সেটা হচ্ছে ভাইয়া আমাদের আর্থিক ব্যবস্থাপক। ওকে, আচ্ছা, এবার এই আর্থিক ব্যবস্থাপক যে উৎসসমূহ চিহ্নিত করবে সেটা হতে পারে আমাদের নিজস্ব তহবিল। কি হতে পারে ভাইয়া? নিজস্ব তহবিল হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে? আমরা যদি বলি আমরা ঋণ নিতে পারি, তারপর আমরা কি করতে পারি? আমরা শেয়ার বিক্রয় করতে পারি। ওকে, শেয়ার বিক্রয় করতে পারি। সে যে কোনো উৎসই হোক না কেন, সেই উৎসগুলো থেকে আমরা কি করব? তহবিল সংগ্রহ করব, এবং ব্যবসা প্রতিষ্ঠানের সমুদয় কাজ আমরা কি করব? প্রপারলি রান করব। ওকে, এবার আসো এই তহবিল সংগ্রহের বিভিন্ন উৎসগুলো নির্বাচন এবং এই সব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে উভয় অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং এই কাজটাকে সম্পাদন করে একজন আর্থিক ব্যবস্থাপক সম্পাদন করে। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন অর্থ বিভাগের কথা চিন্তা করা হয়, সেই অর্থ বিভাগের প্রধান দায়িত্বে যে ব্যক্তি থাকে তাকে আমরা বলি হচ্ছে আর্থিক ব্যবস্থাপক। এই আর্থিক ব্যবস্থাপকের কাজ শুধুমাত্র উৎসগুলো চিহ্নিত করা থেকে শুরু করা না, তার কাজ উৎসগুলো চিহ্নিত করা এবং সেই উৎস থেকে কি করা? পরিকল্পিত উপায়ে আমাদের তহবিল সংগ্রহ করা, এবং সেই তহবিল সংগ্রহ করার পরে সেইগুলোর আমার সুবিধা এবং অসুবিধাগুলোকে কি করতে হয়? তার বিচার বিশ্লেষণ করতে হয়। সো তহবিল সংগ্রহ করা থেকে শুরু করে তার বাস্তবায়ন পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং কাজ কাকে করতে হয় ভাইয়া? কাজগুলো করতে হয় আমাদের এই আর্থিক ব্যবস্থাপককে। আচ্ছা, একজন আর্থিক ব্যবস্থাপক সাধারণত যখন ব্যবসা প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্ভর করবে। আমরা জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে 2 ধরনের ব্যয় থাকে। কয় ধরনের ব্যয় ভাইয়া? 2 ধরনের। একটা হচ্ছে চলতি ব্যয়, একটা হচ্ছে চলতি ব্যয়, আর একটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। ওকে, একটা চলতি ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়, অথবা বলতে পারি স্বল্পমেয়াদী ব্যয়, আর একটা বলতে পারি আমরা দীর্ঘমেয়াদী ব্যয়।
আবার বলছি, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কয় ধরনের ব্যয় থাকে? একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় থাকে ভাইয়া 2 ধরনের ব্যয় থাকে। 1 নাম্বার কি বলেছি? চলতি ব্যয় অথবা স্বল্প মেয়াদি ব্যয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের কি আছে? স্থায়ী ব্যয় অথবা দীর্ঘমেয়াদী ব্যয়। স্থায়ী ব্যয় অথবা দীর্ঘমেয়াদী ব্যয়। এবার খেয়াল করে দেখেন, এই আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হচ্ছে এই চলতি ব্যয় অথবা আমরা যদি বলি স্বল্পমেয়াদী ব্যয়, এটিকে নির্বাহের জন্য তাদের স্বল্পমেয়াদী উৎসই কি করতে হবে? চিহ্নিত করতে হবে। কিসের জন্য? তহবিল সংগ্রহের জন্য। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপককে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্বাহের জন্য যে উৎসগুলো খুঁজে বের করবে সেগুলোও কি হইতে হবে? আমাদের স্বল্পমেয়াদী হইতে হবে। সেগুলো কখনই কি হতে পারবে না? দীর্ঘমেয়াদী হতে পারবে না। আচ্ছা, আবার দেখেন, আমরা যদি বলি যে এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? চলতি ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ অর্থ আমরা নিজস্ব মূলধন থেকে নেব, আমরা কি পরিমাণ অর্থ ঋণকৃত মূলধন থেকে সংগ্রহ করা হবে, তাও নির্ধারণ করা হচ্ছে আমাদের এই যে কোন সিদ্ধান্ত? তহবিল সংগ্রহ। এই বিষয়টারই হচ্ছে আমাদের মূল বিষয়। একটু খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম যে এই যে আর্থিক উৎসগুলো চিহ্নিত করবে, সেই উৎসগুলো হতে পারে নিজস্ব তহবিল, হতে পারে আমাদের ঋণ, হতে পারে শেয়ার বিক্রয় ইত্যাদি। এখন তুমি খেয়াল করো, আমরা এখানে শুধুই কি নিজস্ব তহবিল থেকে নিব, অথবা শুধু কি ঋণ নিব, অথবা শুধু কি শেয়ার বিক্রয় করে মূলধনটা সংগ্রহ করব, নাকি টোটালটার মধ্যে থেকে কিছু কিছু অংশ করে আমরা এখানে কালেক্ট করব? ফর এক্সাম্পল, আমরা যদি বলি আমাদের টোটাল ধরো অর্থায়ন করতে হবে বা তহবিল সংগ্রহ করতে হবে 10 লক্ষ। কত লক্ষ ভাইয়া? 10 লক্ষ। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে এরকম করি যে 6 লক্ষ আমরা কালেক্ট করলাম নিজস্ব তহবিল থেকে, আমরা 2 লক্ষ কালেক্ট করেছি ঋণ থেকে, এবং আর বাকি যে 2 লক্ষ থাকে সেটা আমরা কালেক্ট করছি শেয়ার বিক্রয় করে, শেয়ার মূলধন সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই যে 3টা উৎস এখানে নিয়েছি কি করার জন্য? তহবিলটাকে সংগ্রহ করার জন্য। 1 নিজস্ব, 2 হচ্ছে আমাদের ঋণ, 3 হচ্ছে আমাদের শেয়ার বিক্রয়। যখন তুমি একাধিক উৎস থেকে তোমার ব্যবসায়ের প্রয়োজনীয় কি করবা ভাইয়া? তহবিলটাকে সংগ্রহ করবা, তখন সেই তহবিলটার নাম কি হয়ে যাবে? আমাদের মিশ্রণ মূলধন কাঠামো। তখন সেই কাঠামোর নাম কি হয়ে যাবে? মিশ্রণ মূলধন কাঠামো। আচ্ছা, এবার আমরা দেখি, এই যে তুমি একাধিক যে উৎস সংগ্রহ করছো, নিজস্ব, ঋণ বা কি করা? শেয়ার বিক্রয় করা, এগুলোর মধ্য থেকে যেই মূলধন কাঠামোতে আমার মূলধন খরচ সবচেয়ে কম হবে। মূলধন খরচ একটু খেয়াল করে দেখেন, আপনি যদি ঋণ নেন ঋণের সুদ দিতে হবে, আপনি যদি শেয়ার বিক্রি করেন শেয়ার হোল্ডারদের তাতে লভ্যাংশ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেই মূলধন কাঠামোতে আমাদের মূলধন খরচ সবচেয়ে কি হবে? কম হবে, একে আমরা কি করব, এবং পাশাপাশি আমাদের শেয়ারের মূল্যটা কি থাকতে হবে? সর্বাধিক হবে। তাহলে যেই মূলধন কাঠামোতে আমাদের মূলধন ব্যয়টা কি হবে? সবচেয়ে কম হবে, এবং শেয়ারের মূল্যটা পাশাপাশি বেশি হবে, সেই মূলধন কাঠামোকে সাধারণত আমরা কি নামে চিনব? আমরা বলবো কাম্য মূলধন কাঠামো। তার মানে কাম্য মূলধন কাঠামো এমন একটা বিষয় যেখানে তোমার ব্যয় সবসময় কম থাকবে এবং শেয়ারের মূল্যটা সবসময় কি থাকবে? আমাদের বেশি থাকবে। সেটাকে আমরা বলবো হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অথবা কাম্য মূলধন কাঠামো। কি মূলধন কাঠামো? কাম্য মূলধন কাঠামো। আবার এই যে কাম্য মূলধন কাঠামো যে বিষয়টা আছে, এই কাম্য মূলধন কাঠামোকে আবার রক্ষা করার দায়িত্ব কার উপর থাকে ভাইয়া? এটার দায়িত্ব থাকে একজন আর্থিক ব্যবস্থাপক। তার মানে আমরা বুঝতে পারলাম যে একজন আর্থিক ব্যবস্থাপকের কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে বা পালন করতে হয় একটা অর্গানাইজেশনে। ওকে, এবার আসেন আমরা 2 নাম্বারটাতে যাব, মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আচ্ছা, এটি হচ্ছে আমাদের অর্থায়নের দ্বিতীয় কার্যাবলী, মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আচ্ছা, মূলধন বাজেটিং সিদ্ধান্ত আমরা যদি একটু বলি, মূলধনটা কয়ভাবে হতে পারে একটু খেয়াল করবেন। প্রথমত মূলধনটা আমাদের কি হতে পারে ভাই? একটু খেয়াল করে দেখেন, মূলধনটা হতে পারে আমাদের স্বল্পমেয়াদী। কি হতে পারে? স্বল্পমেয়াদী। মূলধনটা আমাদের কি হতে পারে ভাইয়া? আমাদের মধ্যমেয়াদী হতে পারে, এবং মূলধনটা কি হতে পারে? আমাদের দীর্ঘমেয়াদী হতে পারে। সো এখানে 3টা ওয়েতেই আমাদের কি হতে পারে? এই মূলধনটা সংগ্রহ করতে হতে পারে। আচ্ছা, আমরা সাধারণত জানি যে স্বল্পমেয়াদী মূলধন কালেক্ট, অর্থাৎ স্বল্পমেয়াদী বলতে বোঝানো হয় যেটা সাধারণত কি আমাদের 1 বছরের কম। কত বছরের কম? 1 বছরের কম। আচ্ছা, আর যদি মধ্য বলি তাহলে 1 থেকে কি হবে? বেশি, অর্থাৎ 1 বছর থেকে বেশি কিন্তু 5 বছর থেকে কি হবে? আমাদের কম। যখন আমাদের 1 বছর থেকে বেশি হবে এবং 5 বছর থেকে কম হবে, এই যে মাঝামাঝি সময়টা, এই সময়ের জন্য যে অর্থায়নটা করবো সেটাকে আমরা বলবো সাধারণত মধ্যমেয়াদী অর্থায়ন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি চিন্তা করি হচ্ছে দীর্ঘমেয়াদীর কথা, তাহলে দীর্ঘমেয়াদী মানে কি? 5 বছরের বেশি সময়ের জন্য, যেটি 5 বছর থেকে শুরু করে, অর্থাৎ 5-এর অধিক সময় থেকে আমরা যে কোনো সময়ের জন্য যদি বলি,
এটা হবে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন। এবার আমরা প্রথমেই যদি একটু বলি মূলধন বাজেটিং আসলে কি। মূলধন বাজেটিং যে বিষয়টা, এটা সর্বদাই মনে রাখবেন কোন বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত, দীর্ঘমেয়াদী। এখানে কোনো প্রকার কি থাকবে না, আমাদের স্বল্প মেয়াদের বিষয় থাকবে না। কি থাকবে না ভাইয়া? স্বল্প কোনো কিছু থাকবে না। তার মানে মূলধন বাজেটিং মানেই বিষয়টা কার সাথে যাচ্ছে, মূলধন বাজেটিং মানেই হচ্ছে সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। ওকে, এবার আসেন তহবিল সংগ্রহ করার পর তার সর্বাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা, এটাও কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ। কেন? আমরা একটু বুঝি। ফর ইনস্ট্যান্স আমরা যদি বলি, একটু খেয়াল করবেন, একটা স্টুডিও দোকানের প্রিন্ট মেশিন এবং ক্যামেরা ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত কিন্তু একটা বিনিয়োগ সিদ্ধান্ত। কেন? কারণ এই যে স্টুডিও দোকানের যে প্রিন্ট মেশিন এবং যে ক্যামেরা, আপনি একটু খেয়াল করে দেখেন, এই প্রিন্ট মেশিন বা এই ক্যামেরা এটা কি 1 বছরের জন্য ক্রয় করা হয়? অবভিয়াসলি না। এটা ক্রয় করা হয় একটা অনির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ যতদিন ওই প্রতিষ্ঠানে ওই পণ্যটা ভালো থাকবে ততদিন প্রতিষ্ঠানের মালিক সেটাকে কি করতে চাইবে, ব্যবহার করতে চাইবে। যেহেতু আমার এই পণ্যটা 1 বছরের কি নয় মধ্যেই আমরা কি করি না, বিনষ্ট করার জন্য কিনি না, একটা অধিক সময় নিয়ে ব্যবহার করার জন্য আমরা ক্রয় করি। দ্যাট মিনস এটা কার সাথে জড়িত, আমাদের মূলধন বাজেটিংয়ের সাথে জড়িত। কেন? কারণ এখানে একটা দীর্ঘমেয়াদী কি আছে, বিনিয়োগ সিদ্ধান্ত জড়িত আছে। এবার খেয়াল করে দেখেন, দোকানের আসবাবপত্র ক্রয়, রেফ্রিজারেটর ক্রয়, এগুলো কিন্তু কি আমাদের একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। কেন বলছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত? আমরা যদি দোকানের আসবাবপত্রের কথা চিন্তা করি, ধরো তোমাদের একটা দোকান আছে, তাহলে আমরা এই দোকানে যে আসবাবপত্রগুলো কিনি আমাদের দোকানকে সাজানোর জন্য, সেগুলো কি আমরা 1 বছর শেষ হওয়ার পরেই কি বিনষ্ট করে ফেলি, বা 1 বছর শেষ তারপর এগুলোকে আমরা ব্যবসা থেকে বের করে দিই? এরকম তো না, বা রিপ্লেস করি, এরকমও তো না। যতদিন ওগুলো টিকে থাকে আমাকে কি করতে হয়, ততদিন পর্যন্ত সেগুলো ব্যবহার করতে হয়। দ্যাট মিনস সেখানেও কি আছে, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের বিষয় আছে। যেখানেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আছে সেটাই কার সাথে জড়িত ভাইয়া, সেটাই হচ্ছে আমার মূলধন বাজেটিং সিদ্ধান্তের সাথে জড়িত। কেননা আমরা বলেছি যে মূলধন বাজেটিং মানেই হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে একটা জড়িত বিষয়। আবার একটু খেয়াল করেন, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আমাদের উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ, এগুলো কি এগুলো হচ্ছে আমাদের একটা মূলধন বাজেটিং সিদ্ধান্তের সাথে জড়িত। কেননা আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে মেশিন ক্রয়ের কথা বলছি বা কারখানার যে আমাদের নির্মাণ খরচ, মেশিন যে ক্রয় করে শিল্প প্রতিষ্ঠানে, এগুলো কি সাধারণত আমাদের 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে নষ্ট করার জন্য কেনা হয়? না, এমন কিছু না। এটা বিষয়টা এরকম যে যতদিন পর্যন্ত মেশিনগুলো আমাদের সক্ষম থাকবে একটা পণ্য উৎপাদন করার জন্য, ঠিক ততদিন পর্যন্ত কি রাখতে হবে, আমার ওই মেশিনটাকে প্রতিষ্ঠানে রাখতে হবে, বা ওই মেশিনটা দিয়ে আমরা উৎপাদন কার্যক্রম কি রাখবো, সচল রাখবো। আবার চিন্তা করেন নির্মাণ খরচ, কিসের? কারখানা। একটা কারখানা নির্মাণ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন, অনেক বিষয় দিয়ে সেখানে জড়িত থাকে। এই যে আমাদের নির্মাণের যে খরচ, সেটা কিন্তু আমরা 1 বছর কিংবা 2 বছর এই সময়ের জন্য করি না, আমরা অনধিক সময়ের জন্য করি। অনধিক সময় মানেই কি আমাদের এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আছে। আর যেখানে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আছে সেটাই হচ্ছে কি ভাইয়া, মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আশা করি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে মূলধন বাজেটিং কিভাবে জড়িত এই বিষয়টা অন্তত ক্লিয়ার। এইটুক পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে আসেন আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা একটা উদাহরণে আসি যে মূলধন বাজেটিং বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে আমরা কখন আসলে ইনভেস্টমেন্টে যাব বা কখন আমরা ইনভেস্টমেন্ট করব না, সেই বিষয়টা একটু খেয়াল করবেন। ধরা যাক স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি আমাদের কি আছে, নতুন মেশিন ক্রয় তারা চিন্তা ভাবনা করছে। আচ্ছা, প্রথমত কি চিন্তা ভাবনা করছে, তারা একটা নতুন মেশিন ক্রয় করবে। কেন? স্কয়ার ফার্মাসিউটিক্যালস যেহেতু, তার মানে কি অবশ্যই তারা ওষুধ উৎপাদনের জন্য কি করবে, এই মেশিনটি ক্রয় করবে। আচ্ছা, মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল ধরা হচ্ছে কত বছর? 15 বছর। আগামী 15 বছরের মেশিনটি ব্যবহার করে যে নগদ প্রবাহ বা নগদ অর্থ পাওয়া যাবে, তার সাথে মেশিনটি ক্রয় মূল্য তুলনা করে আমাদের কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ আগামী 15 বছরে তুমি মেশিনের থেকে যা পাবা, সেই প্রাপ্ত নগদ অর্থ যদি কোম্পানির মেশিনের ক্রয় মূল্য হতে বেশি হয়, তাহলেই মেশিনটি তোমার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা করা উচিত। বিষয়টা এরকম, ধরেন আপনি এই মেশিনটা, যে মেশিনটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিনতে চেয়েছে, সেই মেশিনটার আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত? আমরা বললাম 15 লক্ষ টাকা। আচ্ছা, এই যে 15 লক্ষ টাকা দিয়ে আমরা মেশিনটা ক্রয় করলাম, এখানে আনুমানিক আয়ুষ্কাল ধরা হচ্ছে কত বছর? 15 বছর। আফটার 15 বছর আমাদের যদি এখান থেকে রিটার্ন এরকম হয় 20 লক্ষ আসছে, 25 লক্ষ আসছে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে কি আসছে, বেশি আসছে, তাহলে আমরা এখানে ইনভেস্টমেন্ট করব। আর যদি এরকম হয় যে আমাদের 15 লাখ আসছে বা আমাদের 14 লাখ আসছে,
13 লাখ আসছে, 13 আসলে তো সেখানে যাবই না, 14 হলেও সেখানে যাব না, যদি 15 হয় ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি মনে করেন যে আপনি প্রফিট 0 করবেন তাহলে আপনি যেতে পারেন, বাট কখনোই একটা ব্যবসায়ী কি করতে চায় না, প্রফিট লেভেল 0-তে আনতে চায় না। তারা সবসময় কি করে, প্রফিট লেভেল ইনক্রিজ করতে চায়। অর্থাৎ আমরা তখন ইনভেস্টমেন্টে যাব যখন আমার এই মেশিনের ক্রয় মূল্য থেকে 15 বছর পরে রিটার্নটা কি হবে, আমাদের বেশি আসবে, তখনই আমরা কি করব ভাইয়া, ইনভেস্টমেন্টে যাব। এর আগে আমরা কখনোই ইনভেস্টমেন্টে যাব না। সেই বিষয়টাই আমাদের এখানে বলা হয়েছে যে আগামী 15 বছরে প্রাপ্ত নগদ অর্থ যদি মেশিনটি ক্রয় মূল্য হতে বেশি হয় তাহলেই মেশিনটি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আচ্ছা, এবার কি বলছে, নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হলে প্রথমেই আগামী 15 বছর কি করতে হবে, কি পরিমাণ বিক্রয় হবে তা নির্ধারণ করতে হবে। আপনি বলেছেন যে 15 বছর ধরে প্রাপ্ত অর্থের উপর ভিত্তি করে সেই অর্থের সাথে আপনি কি করবেন, ক্রয় মূল্যের পার্থক্য করবেন। তাহলে আপনাকে তো জানতে হবে, আপনাকে তো প্রেডিক্ট করতে হবে যে আগামী 15 বছর আপনার সেখান থেকে কি পরিমাণ বিক্রয় আসবে এবং তার সমষ্টিগত মূল্য কত হবে। ওই মূল্যটা যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে আপনি কি করবেন, প্রাথমিক যে ক্রয় মূল্য তার সাথে আপনি তুলনা করবেন। একটু খেয়াল করেন, আমরা এখানে যে বলেছি 20 লক্ষ টাকা আসবে, 25 লক্ষ টাকা আসবে, আমরা কি কোনো প্রুভেন মেথডের মাধ্যমে বের করেছি যে এখানে আমি যদি 15 লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করি, আফটার 15 বছর আমার কি হবে, এখানে 20 লাখ টাকা রিটার্ন আসবে, 25 লাখ টাকা রিটার্ন আসবে, আসবে না। সো আপনাকে এটা কি করতে হবে, গেস করতে হবে বা কোনো একটা মেথড অ্যাপ্লাই করে কি করতে হবে, এটা বের করতে হবে। তারপরে কি করবেন, সেই মূল্যের সাথে আপনি ক্রয় মূল্যকে পার্থক্য করার পর আপনি ইনভেস্টমেন্টে যাবেন কি যাবেন না সেটা আপনি ডিসিশন নেবেন। এই বিষয়টি হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে। এবার আসেন, এই যে বিক্রয়লব্ধ অর্থ, এই বিক্রয়লব্ধ অর্থ থেকে আপনার টোটাল উৎপাদন খরচ এবং অন্যান্য যত খরচ আছে সবগুলো বাদ দেওয়ার পরে যদি আপনার কি হয়, কোনো একটা অর্থ অবশিষ্ট থাকে তাহলে আপনি কি করবেন, বিনিয়োগে যাবেন। দ্যাট মিনস আমরা এখানে কি করেছি, ক্রয় মূল্য 15 লক্ষ, বিক্রয় মূল্য হচ্ছে 20 লক্ষ, তাহলে আমার অবশিষ্ট কত লক্ষ টাকা আছে, এখানে 5 লক্ষ, আর এখানে যদি ধরি তাহলে আমাদের 10 লক্ষ হবে। এই যে অবশিষ্ট টাকা যদি আমার থাকে তাহলে আমরা ইনভেস্টমেন্টে গেলাম, আর না হলে আমরা সেখান থেকে কি করব, সরে আসব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 3 নাম্বার যেটা আছে, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আচ্ছা, আমরা একটু আগেই বলেছি স্বল্পমেয়াদী মানে কি, যার মেয়াদকাল কি হবে, আমাদের 1 বছরের কম হবে, 1 বছরের কি হবে, কম হবে। এটাকে আমরা কি বলি সাধারণত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। ওকে, একটু খেয়াল করে দেখেন, বলা হয়েছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। একটু খেয়াল করেন তো, এই যে নগদ অর্থ আছে, মজুদ পণ্য আছে, প্রাপ্য বিল আছে, এক কথা যদি আমরা বলি এটাকে কি বলবো, চলতি সম্পদ। কি বলবো ভাই এক কথায়, চলতি সম্পদ। তাহলে আমরা কি বলতে পারি না যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা মানে হচ্ছে চলতি সম্পদের ব্যবস্থাপনা। আর আমরা এটাও জানি যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা মানেই কিন্তু কি আমাদের চলতি সম্পদের ব্যবস্থাপনা। কারণ চলতি সম্পদ বলতে যা বোঝায়, স্বল্পমেয়াদী সম্পদ বলতে কিন্তু আমাদের একই বিষয় কি বোঝায়। বুঝতে পেরেছো? তাহলে এবার খেয়াল করো, কি পরিমাণ কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে, এই সংক্রান্ত সিদ্ধান্তকে আমরা কি বলছি, চলতি বিনিয়োগ সিদ্ধান্ত। একটা ব্যবসা প্রতিষ্ঠানে কাঁচামাল কিন্তু তুমি একেবারের জন্য কিনে রাখো না। যখন একটা বিষয় প্রতিষ্ঠানে তুমি বারংবার ঘটাবা, ওই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে স্বল্পমেয়াদী একটা বিষয়। যেমন ধরো, আমরা যদি পণ্য ক্রয়ের কথা বলি, একটা প্রতিষ্ঠানে কিন্তু কাঁচামাল প্রায় প্রতিনিয়তই কি করতে হয়, ক্রয় করতে হয়। এই ক্রয়ের যে ব্যয়টা সেটা নির্বাহ করবো আমরা কিসের মাধ্যমে, এই স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে। অর্থাৎ এখানে যে তহবিলটা আমরা নিয়ে আসবো সেটা অবশ্যই কার ব্যবস্থাপনার আন্ডারে থাকবে, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার আন্ডারে থেকে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এখন আপনি এখানে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা করছেন, তার মানে এখানে অর্থায়নের যে উৎসটা, তহবিল সংগ্রহ করার যে উৎসটা, সেটা অবভিয়াসলি কি হবে ভাইয়া, সেটা অবভিয়াসলি আমাদের কি স্বল্পমেয়াদী কোনো একটা উৎস থেকে আমি নিব, সেটা উৎসটা কি হতে হবে, স্বল্পমেয়াদী হবে। কখনোই আমরা সেই উৎসটা কি করব না, দীর্ঘমেয়াদের জন্য নিয়ে যাব না। অর্থাৎ চলতি ব্যয় নির্বাহের জন্য আমরা কখনোই কি করব না, দীর্ঘমেয়াদী কোনো জায়গা থেকে আমরা তহবিল সংগ্রহ করব না। এতে কি হবে, এটা আমার ব্যয়টা বেড়ে যাবে এবং একটা সময় যে আমার প্রতিষ্ঠান কি হতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে। সো অ্যাজ এ ওনার হিসেবে আমি কখনোই চাইবো না যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কি হয়ে যাক, দেউলিয়ার মুখে চলে যায়। ওকে, এই জন্য আমরা এখানে বলছি দেখেন যে দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, সেটাও স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যদি প্রতিষ্ঠানে অনেক বেশি পরিমাণে কি রাখেন, নগদ রাখেন, সেক্ষেত্রে আপনার বিনিয়োগ প্রভাবিত হবে,
আবার যদি আপনি বেশি পরিমাণে বিনিয়োগ রাখেন বা বেশি পরিমাণে বিনিয়োগ করে ফেলেন, তাহলে আপনার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারল্য কম পড়বে। এই উভয়ের মধ্যে যদি আপনি ব্যালেন্স না রাখতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠানটা ঝুঁকির সম্মুখীন হবে। সো বেটার আমাদের কি করতে হবে, আর্থিক ব্যবস্থাপককে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে আমাদের তারল্য সংকটও না পড়ে, আবার আমাদের কি হয়, বিনিয়োগের ক্ষেত্রে যে আমার প্রাপ্তি সেটাও যেন আমি কোনো ধরনের নেগেটিভ ইফেক্টে না নিয়ে যেতে পারি। সো উভয় জায়গা থেকে আমাকে কি করতে হবে, একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। ওকে, তো এখন এখানে দেখেন, ব্যবসায় দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে স্বল্পমেয়াদী বা চলতি মূলধন নামে আমরা চিনে থাকি। আচ্ছা গেল, চলতি মূলধনের উৎপাদন হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায়, যার মেয়াদ হচ্ছে আমাদের কত বছর ভাইয়া, মেয়াদ হচ্ছে 1 বছর, যেটা অলরেডি আমরা এখানে বলেছি যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা মানে হচ্ছে আমাদের কত বছরের কম হবে, 1 বছর কিংবা তার কম হবে। আচ্ছা, চলতি সম্পত্তি বলতে আমরা আসলে বুঝিয়ে ফেলেছি যে কি হতে পারে, নগদ তহবিল হতে পারে, মজুত পণ্য হতে পারে, প্রাপ্য বিল হতে পারে, বিবিধ দেনাদার হতে পারে, প্রাপ্য নোট হতে পারে, আপনার হচ্ছে আবার প্রাপ্য, এখানে আমরা বিল বললাম, এখানে নোট বলতে পারি। হ্যাঁ, এছাড়াও যে কোনো অগ্রিম আমরা যদি ব্যয় করি সেটা হবে, যে কোনো বকেয়া যদি আয়ের কথা বলি সেটাও আমাদের এখানে কি হবে। তাহলে আমরা এখানে দেখছি যে সাধারণত আমাদের চলতি সম্পদ বলতে আমাদের এই বিষয়গুলোর বাহিরেও কিন্তু আরও অনেক বিষয় আছে। যেমন কি বললাম, যে কোনো অগ্রিম কি হতে পারে, যে কোনো অগ্রিম ব্যয় আমাদের জন্য চলতি সম্পদ হতে পারে, যে কোনো বকেয়া আয়ের কথা যদি বলি সেটাও কিন্তু আমাদের কি হবে ভাই, সেটাও আমাদের জন্য একটা চলতি সম্পদ হবে, এনি কাইন্ড অফ কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এবার আসেন, আর্থিক ব্যবস্থাপককে এমনভাবে চলতি সম্পত্তিতে বিনিয়োগ করতে হয় যেন প্রতিষ্ঠান তারল্য সমস্যায় না পড়ে। আমরা একটু আগে বিষয়টা ক্লিয়ার করেছি যে যদি আমাদের কি হয় যে বেশি বিনিয়োগ করে ফেলি, আমরা জানি যে বিনিয়োগের সাথে তারল্যের একটা সম্পর্ক আছে। আমরা যদি অনেক বেশি পরিমাণে বিনিয়োগ করে ফেলি, তার মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য কিন্তু কমে যাচ্ছে। আবার যদি বেশি তারল্য রেখে দেই, তাহলে বিনিয়োগটাও কম হচ্ছে। সো এই ক্ষেত্রে মুনাফা আবার কি হচ্ছে, আমাদের প্রভাবিত হচ্ছে। এই জন্যই বলা হয়েছে তাকে এমনভাবে কি করতে হবে, চলতি সম্পত্তিতে বিনিয়োগ করতে হবে যেন প্রতিষ্ঠান তারল্য সমস্যায় না পড়ে। চলতি সম্পত্তিতে বিনিয়োগ প্রতিষ্ঠানের মুনাফালভ্যতা এবং তারল্যকে প্রভাবিত করে। এই বিষয়টা কি রকম আমরা একটু খেয়াল করি। ধরুন আমরা যদি একটু পরে পড়ব, আমরা এখানে যদি বলি আমরা মুনাফা কি করতে চাই, বেশি করতে চাই। আচ্ছা, মুনাফা যদি আপনি বেশি করতে চান, তাহলে আপনাকে অবভিয়াসলি কি করতে হবে ভাইয়া, আপনাকে অবভিয়াসলি বিনিয়োগ বেশি করতে হবে। আচ্ছা, বিনিয়োগ আপনাকে কি করতে হবে, বেশি করতে হবে। তাহলে আপনি যখন বিনিয়োগ বেশি করবেন, তখন আপনি এখানে খেয়াল করেন আপনার প্রতিষ্ঠানের তারল্য কি কমে যাবে না বেড়ে যাবে, তারল্য কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, তার মানে আপনি যদি বিনিয়োগ বেশি করেন তাহলে অবভিয়াসলি মুনাফা বেশি আসবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু কি হচ্ছে, পাশাপাশি তারল্য আবার কমে যাচ্ছে। যখন তারল্য কমে যাবে তখন প্রতিষ্ঠানের যে আমাদের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা প্রপারলি কি করতে নাও পারি, আমাদের বহন করতে আমরা সক্ষম নাও থাকতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, এই উভয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। আবার আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি এবার কি করেন, আমরা যদি এবার বিনিয়োগ বেশি না করে আমরা যদি কমের দিকে চিন্তা করি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা এবার বিনিয়োগ কি করেছি, কম করেছি। আচ্ছা, তাহলে বিনিয়োগ যদি কম করি তাহলে অবভিয়াসলি আমার মুনাফা কি হবে, কম হবে, বেশি আসার চান্সেস নাই। আচ্ছা, যখন বিনিয়োগ কম মুনাফা কম, তার মানে কি অবভিয়াসলি আমার তারল্য সময় কি হয়ে যাবে, তখন তারল্য আমার কমে যাবে না, বরং তারল্য আমার কি পাবে, বৃদ্ধি পাবে। কি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে আমাদের কি ভাইয়া, সম্পর্কটা হচ্ছে আমাদের বিপরীতমুখী। কি মুখী, বিপরীতমুখী অথবা নেগেটিভ রিলেশনশিপ তাদের মধ্যে আছে। এবার আসো, যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ আমাদের চলতি সম্পত্তির বিনিয়োগের না করা হয় তাহলে কি হবে। আমরা আবার বলছি, যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ চলতি সম্পত্তিতে বিনিয়োগ না হয় তবে আমরা পাওনাদারদের কি করতে পারবো না, পাওনা পরিশোধ করতে পারবো না। যখন আমরা পাওনাদারদের পাওনা পরিশোধ করতে পারবো না বা পাওনাদারদের পাওনা পরিশোধ করতে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি হবে, ব্যর্থ হবে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানটা কি হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে। আর আমরা আগেই বলেছি কখনোই একজন ব্যবসার মালিকের মূল মোটিভ থাকে না যে ব্যবসাটাকে দেউলের মুখে নিয়ে যাওয়া। ওকে, আচ্ছা, অপরদিকে একটু খেয়াল করে দেখেন, চলতি সম্পত্তিতে যদি অধিক পরিমাণে আমরা বিনিয়োগ করে থাকি বা মূলধন যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তবে কি হচ্ছে ভাইয়া, প্রতিষ্ঠান বা ফার্ম মুনাফা অর্জনের সুযোগ হতে বঞ্চিত হবে, যেটা আমরা কি করেছি, এই জায়গাটাতে ডিসকাস করেছি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, তাহলে কি হচ্ছে, আমাদের চলতি সম্পত্তিতে আর্থিক ব্যবস্থাপককে এমনভাবে কি করতে হবে, বিনিয়োগ করতে হবে যাতে তারল্য এবং মুনাফা এই দুটো কোনোটাই কি না হয়, আমাদের প্রভাবিত না হয়, উভয়ই যেন কি থাকে, আমাদের
তাদের প্রপার যে প্লেস সেই জায়গাটি তারা যেন স্টে করতে পারে। এটা কাকে দেখতে হবে? একজন আর্থিক ব্যবস্থাপককে দেখতে হবে। আর একজন আর্থিক ব্যবস্থাপকের মূল কাজই হিসেবে আমরা যদি বলি সেটা হচ্ছে কি করা? সেটা হচ্ছে আমাদের তারল্য এবং মুনাফা এই দুটোর মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করা। কি করা? ব্যালেন্স ক্রিয়েট করা। ওকে, এবার আসবো আমরা সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে তহবিলের বন্টন। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অর্থনৈতিক কার্যাবলী। কি সেটা? তহবিলের বন্টন অথবা আমরা বলতে পারি মুনাফা বন্টন। আচ্ছা, তহবিলের বন্টন বলতে সাধারণত আসলে কি বুঝি আমরা? তহবিলের বন্টন বলতে আমরা যেটা বুঝি সাধারণত সেটা হচ্ছে অর্জিত মুনাফা থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা থেকে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ, ঋণদাতাদেরকে ঋণের সুদ এবং সরকারকে আমরা কি প্রদান করব? কর প্রদান করব। এই যে আমরা অর্জিত মুনাফা থেকে শেয়ার মালিকদেরকে তাদের লভ্যাংশ বুঝিয়ে দিব, ঋণদাতাদেরকে তাদের সুদ বুঝিয়ে দিব এবং সরকারকে তাদের কি করব? আমরা কর প্রদান করব বা বুঝিয়ে দিব। এইটাকে আসলে আমরা বলছি হচ্ছে তহবিলের বন্টন। আমরা জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন সংগ্রহের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে সেই অর্থটা সংগ্রহ করতে পারি। যেরকম শেয়ার বিক্রয়ের মাধ্যমে, যখন আমরা শেয়ার বিক্রয় করি, শেয়ার বিক্রয় করি, তখন আমাদের কিসের সৃষ্টি হয়? শেয়ার মূলধনের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয় ভাইয়া? মূলধনের সৃষ্টি হয়। এই শেয়ার মূলধনের যখন সৃষ্টি হবে তখন এখান থেকে কি করতে হবে? আমার শেয়ার মালিক চলে আসবে। তো এই যে শেয়ার মালিক আছে, এই শেয়ার মালিকরা সাধারণত কোম্পানি থেকে কি পাবে? লভ্যাংশ পাবে। আচ্ছা, আবার অনেক সময় কি করতে হতে পারে? আমাদের বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে হতে পারে। যখন আমরা ঋণ নিব এর বিপক্ষে কি করতে হবে? আমার ব্যবসা প্রতিষ্ঠানকে একটা ঋণের সুদ প্রদান করতে হবে। এই যে দুই পার্টি আছে, এছাড়াও সরকারের পক্ষে একটা ব্যবসার কি থাকে? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আওতায় বা সামাজিক দায়বদ্ধতা আওতা থেকে আমরা যদি চিন্তা করি তাদেরকে একটা কর প্রদানে কি থাকে? একটা বাধ্যবাধকতা অথবা দায়বদ্ধতা থাকে। সেই জায়গা থেকে তাকে কি করতে হবে? আমার করটা দিতে হবে। এখন এই যে একাধিক পক্ষকে আমরা বন্টন করব, সেই বন্টনটাকে আসলে আমরা কাজ বলছি সেটা হচ্ছে আমাদের মুনাফা বন্টন অথবা তহবিলের বন্টন। যে আমার অর্জিত তহবিলটা, অর্জিত মুনাফাটা আমি এক্স্যাক্টলি কোন কোন জায়গায় কি করছি? স্প্লিট করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের তহবিলের বন্টনের মূল কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন, তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি আমাকে লক্ষ্য করতে হবে, কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগটা আমাকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, আপনি যদি তহবিল বন্টনের ক্ষেত্রে আপনি শেয়ার মালিকদের সবটুকু দিয়ে দেন, তারা অবভিয়াসলি সন্তুষ্ট হবে, কিন্তু আপনার প্রতিষ্ঠান উঠতে পারবে না। আবার যদি এমন হয় যে আপনার এরকম হচ্ছে যে আপনি শেয়ার মালিকদের খুব অল্প পরিমাণ পরিশোধ করছেন, তখন আবার তারা অসন্তুষ্ট হবে। যখন একজন শেয়ার মালিক অসন্তুষ্ট হবে, সেটাও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো আমাদের কোনো জায়গায় দিয়ে কি করা যাবে না? নেগেটিভ কোনো বিষয়কে আনা যাবে না বা প্রশ্রয় দেওয়া যাবে না। উভয় জায়গাতে আমাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমরা কি বলছি? যে তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি, কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে। তাই তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা কিভাবে বন্টন করা হবে তা অর্থনের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আমরা গ্রহণ করি এবং মুনাফার বা তহবিলের যেই অংশ আমরা শেয়ার হোল্ডারদের বা মালিকদের মধ্যে বন্টন করে দিচ্ছি, আমরা আগেই তাকে বলেছি কি? আমরা লভ্যাংশ বলে থাকি। অর্থাৎ মুনাফার যে অংশটা আমরা শেয়ার মালিকদের মাঝে বন্টন করি সেটা হচ্ছে লভ্যাংশ, যেটা ঋণ হোল্ডারদের মাঝে বন্টন করি সেটাকে আমরা কি বলি? সুদ বলে থাকি। এবং আমরা যেই অংশ সাধারণত কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ ব্যবস্থা সম্প্রসারণের জন্য রেখে দেব, আমরা যেই অংশ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিনিয়োগ ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দেব, এইটাকে আমরা আসলে কি বলি? সংরক্ষিত মুনাফা অথবা রিটেইন আর্নিং বলি। যেই রিটেইন আর্নিং থেকে একটা কোম্পানি কি করে? ভবিষ্যতে একটা বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে সমুদায় অর্থ আমরা কি করি না? সমুদায় অর্থ আমরা প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের মধ্যে বন্টন করি না। কিছু একটা অংশ আমাদের কি করতে হয়? প্রতিষ্ঠানের জন্য রাখতে হয়, বিকজ অফ ইন ফিউচারে আমার এই প্রতিষ্ঠানে কি থাকতে পারে? একটা ভবিষ্যৎ বিনিয়োগ সুযোগ নিতে হতে পারে। সেজন্য আমাকে কি করতে হবে? একটা পরিমাণ অর্থ প্রতিষ্ঠানে রেখে দিতে হবে, যেটা আমরা নাম কি হিসেবে চিনে থাকি? এটা হচ্ছে আমাদের সংরক্ষিত মুনাফা অথবা রিটেইন আর্নিং নামে চিনে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, সাধারণত আমরা কোম্পানি থেকে যে মুনাফাটা অর্জন করি বা অর্জিত যে লাভ বা মুনাফাটা আছে, আমরা কি করি? এর পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করি না। আচ্ছা, এখন এই যে পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করি না, এখন কতটুকু পরিমাণ অর্থাৎ মুনাফার কতটুকু অংশ আমরা লভ্য অংশ আকারে বন্টন করব এবং কতটুকু অংশ আমরা কোম্পানির সেই রিটেন আর্নিং হিসেবে রেখে দিব,
এই বিষয়টাকে আমরা আসলে কি নামে খেয়াল করব এখানে, সেই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে লভ্যাংশ নীতি অথবা ডিভিডেন্ড পলিসি। কি বলছি আমরা? লভ্যাংশ নীতি অথবা ডিভিডেন্ড পলিসি। আমরা কি বললাম যে কোম্পানির অর্জিত মুনাফাটা টোটালি আমরা কার মধ্যে বন্টন করি না, শেয়ার মালিকদের বন্টন করি না। এখন এই যে টোটালি বন্টন করি না, টোটাল অর্জিত মুনাফার মধ্যে কতটুকু পরিমাণ আমরা শেয়ার মালিকদেরকে দিব এবং কতটুকু পরিমাণ আমরা কি করব প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য রেখে দিব, এই সমুদায় অর্থ বা এই সমুদায় বন্টিত বিষয়, এটাকে আমরা বলবো বা এর অনুপাতকে আমরা বলবো হচ্ছে কি লভ্যাংশ নীতি বা ডিভিডেন্ড পলিসি। এই ডিভিডেন্ড পলিসির মাধ্যমে আসলে আমরা বলে থাকি বা আমরা নির্ধারণ করে থাকি কোম্পানির জন্য কতটুকু আমরা রিটার্ন আর্নিংস হিসেবে রেখে দিব এবং কতটুকু আমরা শেয়ার মালিকদের মধ্যে এক্স্যাক্টলি বন্টন করে দিয়ে ফেলবো। ওকে, এবার দেখেন একটি কোম্পানির যদি আমরা বলি 2010 সালে লাভ বা মুনাফা ছিল 10 কোটি টাকা। একটু খেয়াল করবেন কত ছিল আমাদের এখানে, কোম্পানির মুনাফা ছিল কত? 10 কোটি টাকা। কোম্পানি যদি আমার টোটাল মুনাফার আমাদের কি করে 60% হচ্ছে লভ্যাংশ প্রদানের জন্য আনুপাতিক হারে হিসাব নির্ধারণ করে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করেন। টোটাল মুনাফা হচ্ছে আমাদের 10 কোটি টাকা, এর মধ্যে আমাদের কোম্পানি কি করেছে 60% হচ্ছে তারা লভ্যাংশ প্রদানের জন্য আনুপাতিক হারে হিসাব নির্ধারণ করে রেখেছে। তাহলে আমরা যদি 10 কোটি টাকার আমরা যদি 60% চিন্তা করি তাহলে আমরা কত পাবো? 6 কোটি টাকা পাবো। ওকে, তাহলে এই 6 কোটি টাকা কোম্পানি কি করবে? তার শেয়ার মালিকদের মধ্যে বন্টন করবে। সমুদায় অর্থ হচ্ছে 10 কোটি টাকা। সেই 10 কোটি টাকার মধ্যে যদি 6 কোটি তারা কি করে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে, তাহলে বাকি যে আমাদের 4 কোটি টাকা আছে এটাই আমাদের কি, এটাই আমাদের হচ্ছে রিটেন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা। আচ্ছা, সেই বিষয়টা আমরা এখানে বলেছি যে কোম্পানির লভ্যাংশ হিসেবে শেয়ার মালিক তাহলে কি হবে 10 কোটি 60% অর্থাৎ 6 কোটি টাকা প্রদান করবে এবং এক্ষেত্রে সংরক্ষিত আর পরিমাণ কত দাঁড়াবে আমাদের 4 কোটি টাকাতে, যেটা দ্বারা সে কি করবে ভবিষ্যতে ভালো কোনো একটা প্রকল্পে আমাদের বিনিয়োগ করে ফেলবে। সো এইটাই হচ্ছে আমাদের রিটেন আর্নিং থেকে পাওয়া একটা ফিডব্যাক। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন কি বলা হয়েছে। মুনাফার পুরোটাই যদি এবার খেয়াল করেন তাহলে আমরা মুনাফা করেছি কতটুকু, আমরা এখানে মুনাফা করেছি হচ্ছে টোটাল 10 কোটি। তাহলে এবার এই যে টোটাল 10 কোটি টাকা মুনাফা করেছি, এই পুরোটাই যদি আমরা লভ্যাংশ আকারে কি করে দেই বন্টন করি, তাহলে আমাদের কি হচ্ছে আমরা ভবিষ্যতে কিন্তু কোনো কিছু বিনিয়োগের জন্য হাতে পাচ্ছি না, আমরা ভবিষ্যতে কোনো কিছু বিনিয়োগের জন্য রেখে দিচ্ছি না। যদি আমরা বিনিয়োগের জন্য কোনো কিছু রেখে না দেই তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কি করবে না, গ্রো করবে না। এজন্য কি করতে হয়, আমাদের সমুদায় অর্থ বন্টন না করে কিছু অর্থ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যতে বিনিয়োগের জন্য আমাকে রিটেন আর্নিং অথবা সংরক্ষিত মুনাফা হিসেবে আমাকে সংরক্ষণ করতে হয়। আচ্ছা এবার দেখেন তাহলে আপনি যদি এবার কি করেন পুরো অংশটা আপনি ভবিষ্যতের জন্য রেখে দেন, তাহলে আবার কি হবে? যদি আপনি পুরো অংশটাই এবার ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন, শেয়ার হোল্ডারদেরকে আপনি কোনো কিছু দেন নাই, তখন কি হবে? শেয়ার মালিকরা আমার অসন্তুষ্ট হবে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমার শেয়ার মালিক, এরাও তো মালিক, এরা যদি আমার অসন্তুষ্ট হয় তখনই কিন্তু আমার ব্যবসায় সুনামের কি হবে, আমাদের একটা ঘাটতি থেকে যাবে বা সুনামটা আমাদের ক্ষুণ্ণ হয়ে যাবে। সো এই জন্য আমাকে এমনভাবে লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যাতে শেয়ার মালিকরাও কি থাকে, সন্তুষ্ট থাকে এবং কোম্পানির দীর্ঘমেয়াদী যে লক্ষ্য থাকে সেটা অর্জনটা আমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। সেই বিষয়টাই আসলে কার মধ্যে আছে, আমাদের তহবিলের বন্টনের মধ্যে আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের 4টি নীতি। আশা করি আপনার নীতিগুলো বুঝতে পেরেছেন। এই নীতিগুলো যদি আপনি বুঝেন বা অর্থনৈতিক কার্যাবলীগুলো যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি এখান থেকে যে কোনোভাবে প্রশ্ন আসলে তার আপনি অ্যান্সার করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। এবার আসেন আমরা যাবো সেটা হচ্ছে অর্থনীতি। মনে রাখবেন এই অর্থনৈতিক কার্যাবলী যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনইভাবে কিন্তু অর্থনীতিগুলো আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি একটু বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রায় প্রত্যেক বছরই এই অর্থনীতি থেকে এবং অর্থনৈতিক কার্যাবলী থেকে আমাদের কি আসছে, সিকিউ আসছে। ওকে, কি আসছে, সিকিউ আসছে। পাশাপাশি এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে পরীক্ষায়। সো সিকিউ এবং এমসিকিউর জন্য বোথ ক্যাটাগরির জন্য আমাদের কি এগুলো কিন্তু কি অনেক অনেক ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে এগুলো খুব ভালোভাবে কি করতে হবে, একটু রপ্ত করতে হবে। এবার খেয়াল করেন আমরা যদি বলি নীতির মধ্যে প্রথম যে নীতি সেটা হচ্ছে আমাদের মুনাফা নীতি। আচ্ছা, মুনাফা নীতির মধ্যে প্রথমে যদি একটু বলি, এই যে মুনাফা আছে আমাকে জানতে হবে মুনাফাটা আসলে কি। আমরা ধরলাম একটা কোম্পানিতে বিনিয়োগ করেছে হচ্ছে 10 কোটি টাকা। এই যে কোম্পানিতে 10 কোটি টাকা বিনিয়োগ করেছি, এই বিনিয়োগ করার ফলে সেখান থেকে আমি যে নগদ সুবিধাটা পাবো, এখান থেকে যে নগদ সুবিধাটা পাবো, বেসিক্যালি এই নগদ সুবিধা প্রাপ্ত হওয়াকে আমরা কি বলছি, মুনাফা। অর্থাৎ এই নগদ সুবিধা যে কথা, আমার এই মুনাফা কিন্তু একই কথা। এখন আসেন এর সাথে ঝুঁকির কি সম্পর্ক। আচ্ছা,
ফার্স্ট অফ অল জানতে হবে ঝুঁকি বলতে আসলে কি বোঝানো হয়। আমি প্রথমে চিন্তা করলাম যে এই 10 কোটি টাকা থেকে আমি কি পাবো, রিটার্ন পাবো ধরেন 5%। তাহলে 10 কোটি থেকে আমি রিটার্ন পাবো 5%, আমার যেই টাকা আসবে, আমার যদি একদম মুনাফা বন্টনের সময় বা প্রাপ্তির সময় আমি যদি এই 5%-এর কম পেয়ে যাই, কত কম কম পেয়ে যাই বা পাওয়ার সম্ভাবনা আমার থেকে যায়, তখনই কিন্তু আমরা সেটাকে কি বলবো, ঝুঁকি। অর্থাৎ অনিশ্চয়তা যে বিষয়টি আছে, এই টোটাল অনিশ্চয়তার যে অংশটুকুকে আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো, এই পরিমাপযোগ্য অংশকে আসলে আমরা কি নাম দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে ঝুঁকি। এবং এই যে আপনি ঝুঁকি বলছেন, এই ঝুঁকির সাথে মুনাফার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সম্পর্ক, আমাদের পজিটিভ সম্পর্ক। কি রকম একটু খেয়াল করবেন, ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কি ভাই, ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে আমাদের পজিটিভ। কি রকম পজিটিভ, অর্থাৎ আমার এখানে মুনাফা এবং ঝুঁকির মধ্যে সম্পর্ক পজিটিভ, এই জন্যই ঝুঁকি যদি আপনি বেশি নেন তাহলে আপনার মুনাফা কি হবে, বেশি হবে। আবার ঝুঁকি যদি আপনি কম নেন তাহলে আপনার মুনাফাটাও কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে ঝুঁকি যদি বাড়ে মুনাফা বাড়ছে, ঝুঁকি যদি কমে মুনাফা কমছে, তাহলে ঝুঁকি যেদিকে মুনাফাও সেদিকে। দ্যাট মিনস এই জন্যই আমরা এখানে বলে থাকি যে এই উভয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে আমাদের পজিটিভ সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক। ওকে, এবার আসি, বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। আচ্ছা, ঝুঁকির কারণেই বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ মুনাফা অর্জিত হয় না এবং বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হতে পারে। এই বিনিয়োগ হতে প্রাপ্ত যে নগদ সুবিধা আছে, এই নগদ সুবিধাকে কি বলা হয়, সাধারণত আমার মুনাফা হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। বিনিয়োগ থেকে যেটুকু আপনি নগদের সুবিধা পাচ্ছেন সেটিকে আপনি কি করছেন, আপনি বলছেন হচ্ছে মুনাফা। ওকে, এবার আসেন, ঝুঁকি মুনাফা নীতি অনুসারে আমরা বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে, একটু খেয়াল করবেন, আপনার এই ঝুঁকি মুনাফা নীতি কি বলে, বলে যে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। আমরা বলেছি যে আমার বিনিয়োগ যত ঝুঁকি, অর্থাৎ ঝুঁকি যেখানে বেশি মুনাফাও সেখানে বেশি। সো এটাই বেসিক্যালি হচ্ছে আমার কার মূল কথা, এই অর্থায়নের নীতির মধ্যে প্রথম নীতি যেটা, সেটা হচ্ছে ঝুঁকি মুনাফা নীতি। এইটার মূল কনসেপ্ট সেটা কি, যে আপনি বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ বানাবেন আপনার প্রফিটটাও তত বেশি কি হবে, আমাদের তত বেশি হবে আর কি, মুনাফার হারটাও তত বেশি হবে। এর কারণ হচ্ছে দেখেন, একজন বিনিয়োগকারী যখন অধিক ঝুঁকি গ্রহণ করে তখন সে অধিক মুনাফা প্রত্যাশা করে। আচ্ছা, এই যে একজন বিনিয়োগকারী আমাদের অধিক ঝুঁকি গ্রহণ করার ফলে স্বাভাবিকভাবে সে যেহেতু আমাদের অধিক ঝুঁকি গ্রহণ করছে, তার মানে তার মূল পারপাসটা কি, তার মূল উদ্দেশ্যটা কি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কি করা, মুনাফা অর্জন করা, এবং সেটা কি লেভেলে, অত্যাধিক লেভেলে। ওকে, তাহলে এই যে আমাদের ঝুঁকি গ্রহণকারী ঝুঁকি গ্রহণ করার কারণে আমাদের অধিক মাত্রায় কি পাচ্ছে, অধিক মাত্রায় মুনাফা পাচ্ছে। এই ঝুঁকি গ্রহণ করার কারণে আমরা যে পরিমাণ আমরা অর্থটা বেশি পাচ্ছি, সেটাকে আসলে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে রিস্ক প্রিমিয়াম অথবা ঝুঁকি অধিহার। অর্থাৎ একজন বিনিয়োগকারী অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করার ফলে অতিরিক্ত যে মুনাফাটা আর্ন করে, সেই মুনাফাটা আমরা বলছি কি, সেই মুনাফাটাকে বলছি আমরা ঝুঁকি অধিহার অথবা রিস্ক প্রিমিয়াম। ওকে, অর্থাৎ ঝুঁকি প্রিমিয়াম বলতে আমরা যেটা বুঝবো যে ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ হতে মুনাফার হার এবং ঝুঁকিমুক্ত সম্পদে বিনিয়োগ হতে মুনাফার হারের যে পার্থক্য, সেই পার্থক্যটাই আসলে আমরা বলবো রিস্ক প্রিমিয়াম। ওকে, এবার খেয়াল করে দেখেন, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু খেয়াল করি। প্রথমেই দেখছি কায়সার। আচ্ছা, তো জনাব কায়সার একজন সরকারি বন্ডে বিনিয়োগ করেছেন। ওকে ফাইন, তিনি একজন বিনিয়োগকারী এবং তার প্রাপ্ত মুনাফার হার কত পার্সেন্ট, যা বিনিয়োগ করেছে তার উপর 10%, শতকরা 10 টাকা। আচ্ছা, এছাড়া তিনি আবার ঝুঁকিপূর্ণ সম্পদও বিনিয়োগ করেছেন, অর্থাৎ একটি কর্পোরেট প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করেছেন। প্রথম সে কোথায় করেছিল, সরকারি বন্ডে। আমরা জানি যে সরকারি বন্ডে কোনো প্রকার কি থাকে না, কোনো প্রকার ঝুঁকি থাকে না। ওকে, সরকারি বন্ডে বিনিয়োগ একদমই কি মুক্ত, ঝুঁকি মুক্ত। আচ্ছা, কিন্তু অপরদিকে যদি আপনি খেয়াল করেন কর্পোরেট বন্ড অথবা কোম্পানি বন্ড, এগুলো কিন্তু আমার কি আবার ঝুঁকিযুক্ত। সো এখানে অত্যাধিক লেভেলে ঝুঁকি আছে। সো অনেক সময় দেখা যায় এখানে ঝুঁকি নেই, আবার অনেক সময় ঝুঁকি বাড়ে। সো আপস অ্যান্ড ডাউনস কিন্তু এখানে হয়। কিন্তু আপনি যদি সরকারি বন্ডের কথা বলেন বা সরকারি কোনো বিনিয়োগের ক্ষেত্রের কথা আপনি বলেন, সেখানে কিন্তু কোনো প্রকার কি থাকে না, ঝুঁকি থাকে না। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন তিনি কি করেছে তাহলে, প্রথমে সরকারি বন্ডে, দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির বন্ডে শেয়ার বিনিয়োগ করেছেন। সেখানে আবার মুনাফার হার কত ছিল, 22%। সরকারি বন্ডে বিনিয়োগ করার কারণে 10%, কর্পোরেট বন্ডে হচ্ছে 22%। এক্ষেত্রে আমরা যদি ঝুঁকি অধিহার নির্ধারণ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা বলেছি ঝুঁকি অধিহার মানে কি, যে আমাদের ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ এবং ঝুঁকি মুক্ত সম্পদে বিনিয়োগের পার্থক্য। তাহলে তার ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ থেকে রিটার্ন ছিল 22% আর ঝুঁকি মুক্ত থেকে ছিল কত পার্সেন্ট, 10%।
তাহলে আমরা যদি এই দুটোর পার্থক্য করি তাহলে কি পাবো, আমরা এখানে প্রিমিয়ামের পরিমাণটা পাবো। তাহলে একটু খেয়াল করেন, 22 থেকে যদি আমরা 10কে বাদ দেই তাহলে তার ঝুঁকি অধিহার বা রিস্ক প্রিমিয়াম কত পাচ্ছে, এখানে সে পাচ্ছে হচ্ছে আমাদের 10%। ওকে, আচ্ছা সরি, এখানে কত পাচ্ছে 12%, মানে 12%। এবার যদি আপনি খেয়াল করেন, যদি তিনি শুধুমাত্র ধরেন সরকারি বন্ডে, সে যদি মনে করতো যে সরকারি বন্ডে তো কোনো ধরনের ঝুঁকি নেই, তাহলে আমি কেন সেই টাকাটা শুধুমাত্র আমি মিছে হচ্ছে একটা কর্পোরেট বন্ডে ঝুঁকিতে ফালাই দিব। সো সে চিন্তা করলো যে আমি এমন এক জায়গায় বিনিয়োগ করব যেখানে শুধুই আমার লাভ, কোনো লস নাই, দ্যাট মিনস সরকারি বন্ড। তখন কি হতো, যদি সে সরকারি বন্ডে বিনিয়োগ করতো সেক্ষেত্রে আমার ঝুঁকি অধিহারের পরিমাণটা কি হতো, আমাদের শূন্য হয়ে যেত। তখন কোনো ধরনের কি থাকতো না, আমাদের ঝুঁকি অধিহার অথবা রিস্ক প্রিমিয়াম থাকতো না। আচ্ছা, এবার খেয়াল করেন, যখন আমাদের ঝুঁকি অধিহার শূন্য হবে এক্ষেত্রে তারল্য ও মুনাফা নীতি আমাদের কি হবে, একটা প্রভাব ফেলবে। সেই প্রভাবটা কি একটু খেয়াল করেন। আমরা যদি একটু বলি যে এখানে ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক আছে, আবার এই বিষয়গুলোর সাথে আমাদের তারল্যর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, আমরা বলেছি ঝুঁকি বেশি। আচ্ছা, ঝুঁকি বলেছি কি বেশি, তাহলে ঝুঁকি যদি আমাদের বেশি হয় তার মানে আমাদের এখানে কি বেশি বিনিয়োগ করা হয়েছে। আচ্ছা, ঝুঁকি বেশি মানে কি বেশি বিনিয়োগ, দ্যাটস সেখানে কি আমাদের মুনাফাও বেশি। কি বেশি, মুনাফাও বেশি। আচ্ছা, একটু খেয়াল করবেন, আমাদের ঝুঁকি বেশি মানে কি আমাদের বেশি বিনিয়োগ করা হয়েছে, বেশি বিনিয়োগ মানে কি আমাদের এখানে মুনাফাটাও আমাদের বেশি হচ্ছে। তাহলে আপনি যে এখানে বেশি বিনিয়োগ করলেন, ঝুঁকি বেশি গ্রহণ করলেন, এর ফলে আপনার কি নগদ অর্থ কমে গেছে না? কি হয়েছে, নগদ অর্থ কমে গিয়েছে। নগদ অর্থ কমা মানে কি আলটিমেটলি তারল্য কমা। তার মানে আমাদের এই জায়গাতে যখন আমরা বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঝামেলা সৃষ্টি করব, আলটিমেটলি সেই ঝামেলা কোথায় যে ঠেকবে, যেটা তারল্যের সাথে যে আমাদের কি করবে, একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। পাশাপাশি সেখানে মুনাফা এই বিষয়টা আছে, মুনাফার যে বিষয়টা কম বেশি, বেশি বিনিয়োগ কম বিনিয়োগ, এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলবে। ওকে, সেই জন্যই বলা হয়েছে যে আমাদের এই যে অধিহার প্রিমিয়াম, ঝুঁকি বেশি ঝুঁকি কম, এই বিষয়গুলো আসলে সবসময় একে অপরের সাথে কি থাকে, আমাদের অতপ্রতভাবে জড়িত থাকে। সো আর্থিক ব্যবস্থা পক্ষে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের যেন কোনো প্রকার কি না থাকে, উভয়দের মধ্যে কোনো ক্লাস সৃষ্টি না হয়। এখন আসেন আমরা এই তারল্য বলতে আসলে কি বুঝি। আমরা জানি তারল্য বলতে বোঝানো হয় যে কোনো দ্রব্য, সম্পদ বা সিকিউরিটিস আমরা কত দ্রুত বিক্রি করে সেটাকে নগদ টাকায় রূপান্তর করতে পারি, এটাকে আসলে আমরা কি বলি, তারল্য অথবা লিকুইড কি বলি, অ্যাসেট বলি। হ্যাঁ, তারল্য সম্পদ। তাহলে আমরা কি শিখলাম যে তারল্য সম্পদ মানে হচ্ছে যে এমন কোনো দ্রব্যকে, এমন কোনো সম্পদ বা সিকিউরিটিসকে বোঝানো হয় যেটা আমরা কি করতে পারবো, তাৎক্ষণিক বিক্রি করে নগদের টাকায় রূপান্তর করতে পারবো। এখানে আমরা দ্রব্য বলতে আসলে কি বোঝাচ্ছি, যদি আমরা দ্রব্যর কথা চিন্তা করি তাহলে এখানে দ্রব্য বলতে যেটা বোঝায় যেটা হচ্ছে উৎপাদনের সাথে কি থাকবে না, সম্পৃক্ততা, অসম্পৃক্ততা থাকবে না। তাহলে দ্রব্য বলতে ব্যবসায় যেই দ্রব্যটা আমাদের উৎপাদনের সাথে জড়িত থাকে শুধু তাকেই বোঝায়, যেইটা পণ্য উৎপাদন বা অথবা দ্রব্য উৎপাদনের সাথে জড়িত থাকে না ওইটাকে কিন্তু আমার কি বোঝানো হয় না, এখানে এই দ্রব্য বলতে সেই দ্রব্যকে বোঝাচ্ছে না। অর্থাৎ এখানে আমাদের স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি প্রত্যেকটাই একটা পণ্য উৎপাদনের সাথে কি থাকে, অতপ্রতভাবে জড়িত থাকে। যেহেতু একটা পণ্য উৎপাদনের সাথে এটা অতপ্রতভাবে জড়িত থাকে, দ্যাট মিনস এটাকে আমরা কি বলতে পারি, এখানে আমরা এটাকে তারল্য সম্পদ বলতে পারি। কি সম্পদ, এটাকে আমরা বলতে পারি ভাইয়া তারল্য সম্পদ। ওকে, এবার খেয়াল করেন সিকিউরিটিজ বলতে আসলে আমরা কি বুঝি। তাহলে সিকিউরিটিজ বলতে বোঝানো হয় যে অন্য প্রতিষ্ঠানের শেয়ার হতে পারে, ঋণপত্র হতে পারে, প্রাইজ বন্ড হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে ইত্যাদি, যেগুলোতে আমাদের প্রতিষ্ঠানে কি থাকে, একটা বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকে এবং চাইলেই আমরা এগুলোকে কি করতে পারি, নগদ টাকায় রূপান্তর করতে পারি। এই বিষয়টাকে আসলে আমরা কি বলছি, এখানে সিকিউরিটিজ বোঝাচ্ছি। এই সকল ক্ষেত্রে তারল্য বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমাদের বোঝা দরকার। অর্থাৎ এই যে টোটাল বিষয়গুলো আমরা কথা বললাম সেখানে অলমোস্ট সব ক্ষেত্রে আমাদের তারল্য কথাটি এসেছে। এই তারল্য কেন এইসব বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সেটা সম্পর্কে কি করতে হবে, একটা ভালো ধারণা রাখতে হবে। আমরা যদি একটু দেখি, খেয়াল করবেন, যে কোনো প্রতিষ্ঠান তার নিত্য নৈমিত্তিক কাজ পরিচালনা করতে গিয়ে অনেক ধরনের পাওনাদার সৃষ্টি করে। একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় যে তাদের মূলধন সংকটের কারণে দেখা যাচ্ছে যে পাওনাদারের সৃষ্টি করছে। এখন এই যে পাওনাদারের সৃষ্টি করে, অবভিয়াসলি সেই পাওনাদারকে কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। যদি তাদের প্রতিষ্ঠানে আমাদের কি হয়, তারল্য সংকট থাকে,
ওই সময়টাতে যদি তারা কি করতে না পারে, ওই পাওনাদারের দাবি পরিশোধ করতে না পারে, তাহলে প্রতিষ্ঠান সুনাম ক্ষুণ্ণ হবে এবং একটা সময় পরে যে আমার ওই প্রতিষ্ঠান কি হতে পারে, প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। এখন দেখেন, পাওনাদার ছাড়াও আমাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি ঋণ গ্রহণ করে, তারও কিন্তু আমাদের এখানে পাওনাদার। একজন ব্যক্তির সাথে মূলত আমরা পাওনাদারকে তুলনা করি, কিন্তু এই পাওনাদার শুধু ব্যক্তিই হতে হবে এমনটা না, সেটা ব্যাংকও হতে পারে, বীমা প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা কি করতে পারি, ঋণ নিতে পারি। সো এই সকল ঋণের নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আমাকে কি করতে হয়, সুদ আসল, মানে আমাকে সুদ প্লাস আসল, এটাকে আমরা বলি সুদ আসল। সুদ প্লাস আসল মানে হচ্ছে আমাদের সুদ আসল। তো এইটা কি করতে হয়, আমাকে পরিশোধ করতে হয়। এখন যদি আমার আর্থিক ব্যবস্থাপক তারল্য নীতি ঠিক মতো মেনে চলে, তবে আমাদের কি করতে হবে, তবে যথাসময়ে ঋণ পরিশোধ করা যাবে। আর যদি আমাদের আর্থিক ব্যবস্থাপক সঠিকভাবে এটার কোনো প্রয়োগ বা সঠিকভাবে এটা ব্যবস্থাপনা না করে, তাহলে কি হতে পারে, তাহলে আমাদের তারল্য কম থাকে এবং প্রতিষ্ঠানের যে পরিমাণ ব্যয় বহন করা দরকার ছিল, সেই পরিমাণ ব্যয় বহন করতে তারা ব্যর্থ হয়। যেমন যদি আমরা একটু বলি, ধরা যাক অনেক সম্পদ আছে, কিন্তু সেগুলো বিক্রি করে সহজে নগদ অর্থ পাওয়া যায় না। আমাদের হাতে প্রতিষ্ঠানে অনেক সম্পদ আছে, ওকে ফাইন, কিন্তু আমরা সেই সম্পদগুলো নিয়ে কি করতে পারি না, সেই সম্পদকে আমরা অতি দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারছি না। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা এই সম্পদগুলোকে কি বলতে পারি না, তারল্য সম্পদ বলতে পারি না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এই সম্পদগুলো প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও যেহেতু নগদ টাকায় রূপান্তর করতে পারছি না, তার মানে ওই সময় তাৎক্ষণিকভাবে আমরা সুদ বলেন বা অন্যান্য যে লভ্যাংশ থেকে শুরু করে যেগুলো আমাকে পেমেন্ট করতে হবে, সেগুলো আমরা কি করতে পারছি না, পেমেন্ট করতে পারছি না। সো এক্ষেত্রে প্রতিষ্ঠান কি হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতেও পারে। আচ্ছা, এবার বলছে দেখেন, প্রতিষ্ঠানটি যদি আমাদের ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে বা হয়, সেক্ষেত্রে কি হবে, যদি আমরা বলেই দেই যে প্রতিষ্ঠানটা ব্যর্থ কি করতে, ঋণ পরিশোধ করতে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি সুনামক্ষুণ্ণ হয় এবং আমাদের ব্যবসায়টা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবার দেখেন যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও ব্যবসায় বিবিধ পাওনাদার থাকে। ব্যবসা প্রতিষ্ঠানে যারা শ্রমিক এবং কর্মচারী হিসেবে কাজ করে, তাদের বেতনও কিন্তু আমরা ঠিক সময়ে কি করতে পারবো না, পরিশোধ করতে পারবো না। কখন, যদি আমার এই তারল্য সম্পদের সঠিক ব্যবহার আমরা না করতে পারি একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। পণ্য উৎপাদনের সময় যেসব কাঁচামাল ব্যবহার করা হয়, সেগুলো সাধারণত ব্যবসার নিয়ম অনুযায়ী বাকিতে কেনা হয় এবং আমরা যদি বলি সাধারণত 3 মাস পরে পরিশোধ করা হবে, এমন ধরনের অঙ্গীকার করে আমরা বিনিময় বিল ইস্যু করা হয়। এই বিনিময় বিলের মাধ্যমে আমরা কি করে থাকি, সেখান থেকে আসলে আমরা কাঁচামালগুলোকে কালেক্ট করে থাকি। আশা করা হয় এই 3 মাসের মধ্যে ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য বিক্রি হয়ে যাবে এবং কাঁচামালের মূল্য পরিশোধ করতে কোনো অসুবিধা হবে না। এখন তারল্য নীতি অনুযায়ী আমরা যদি বলি যে অর্থ ব্যবস্থাপক এই সকল বিষয় এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন সকল ধরনের দেনা পাওনা যথাসময়ে কি করা যায়, পরিশোধ করা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের তারল্য বলতে চলতি সম্পদ হতে চলতি দায় পরিশোধের যে ক্ষমতা, এটাকে আসলে আমরা কি বলছি, আলটিমেটলি তারল্য হিসাবে কাউন্ট করছি। তার মানে তারল্য বলতে বোঝানো হয় কি, যে প্রতিষ্ঠানের যে চলতি সম্পদ, সেটা দ্বারা আমরা কতটুকু চলতি দায় কি করতে পারবো, পরিশোধ করতে পারবো, তার অ্যাবিলিটি কি আসলে আমরা বলছি হচ্ছে তারল্য। এবার খেয়াল করেন, এতক্ষণ যে বিষয়টা আমরা বললাম সেটাকে যদি আমরা একটা গ্লাস দেখি, অধিক তারল্য, এই অধিক তারল্য মানে কি, বেশি তারল্য। যদি আমরা অধিক তারল্য রাখি, তাহলে আমরা বিনিয়োগটা কি হচ্ছে ভাই, কম হচ্ছে। আচ্ছা, যখন বিনিয়োগ কম হবে, আলটিমেটলি মুনাফাটাও কি হবে, কম হবে। আবার খেয়াল করেন, কম তারল্য, আমরা যদি কম পরিমাণ তারল্য প্রতিষ্ঠানে রাখি, তার মানে কি বোঝাচ্ছে, আমরা বেশি বিনিয়োগ করেছি, আর বেশি বিনিয়োগ করলে আমরা এখানে মুনাফা বেশি পাবো। এবার আসেন এগুলোর সাথে যদি আমরা একটু ঝুঁকিকে তুলনা করি। আচ্ছা, একটু খেয়াল করেন, আপনি অধিক তারল্য রেখেছেন, কম বিনিয়োগ করেছেন, তার মানে আপনার ঝুঁকিটাও কি কম, ওকে। আবার দেখেন, আপনি কম তারল্য রেখে বেশি বিনিয়োগ করেছেন, তার মানে আপনার ঝুঁকিটা এক্ষেত্রে কি হবে, বেশি। এবার খেয়াল করেন, আপনার ঝুঁকি যখন কম হবে, মুনাফা তখন কম। আপনার ঝুঁকি যখন বেশি হবে, মুনাফা তখন বেশি হবে। যে পরিমাণ আপনি বেশি পাবেন ঝুঁকি নেওয়ার ফলে, আপনি আলটিমেটলি সেটাকে কি বলছেন, সেটাকে আপনি রিস্ক প্রিমিয়াম বলছেন। কি বলছেন, সেটাকে রিস্ক প্রিমিয়াম হিসেবে কাউন্ট করছেন। এবং এদের মধ্যে সম্পর্ক যদি আপনি খেয়াল করেন, তারল্যর সাথে আপনি যদি সম্পর্ক খেয়াল করেন মুনাফার, তাহলে এদের মধ্যে সম্পর্ক কিন্তু আমাদের কি ভাইয়া, সম্পর্ক হচ্ছে আমাদের নেগেটিভ। কিন্তু আপনি যদি মুনাফার সাথে ঝুঁকির তুলনা করেন, এদের সাথে কিন্তু আবার সম্পর্ক আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে পজিটিভলি আমাদের এখানে সম্পর্ক বিল্ড আপ করছে বা লিড করছে। ওকে, সো এই ছিল আমাদের মূলত হচ্ছে প্রথম নীতি। আচ্ছা, দ্বিতীয় যে নীতিটা আছে সেটা হচ্ছে আমাদের কি, পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। কি নীতি ভাইয়া, পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। একটু খেয়াল করেন, পোর্টফোলিও যে বৈচিত্র্য নীতি আছে, আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম এই পোর্টফোলিও নীতি আসলে কে করেছে আবিষ্কার, আমরা বলেছিলাম হ্যারি মার্কুইজ। কে ছিল,
হ্যারি মার্কুইজ। হ্যারি মার্কুইজ আমাদের 60-এর দশকে কি করেছিল, আমাদের এই পোর্টফোলিও তত্ত্বের আবিষ্কার করেছিল। এই যে পোর্টফোলিও আছে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা পত্রকোষ বলতে পারি। আচ্ছা, পত্রকোষ ছাড়া আমরা এটাকে বলতে পারি হচ্ছে বহুমুখীকরণ নীতি, বহুমুখীকরণ নীতি। আচ্ছা, এছাড়া আমরা এটাকে কি বলতে পারি, এছাড়া আমরা এটাকে হচ্ছে বৈচিত্র্যায়ন নীতি বলতে পারি। কি বলতে পারি, বৈচিত্র্য নীতি। সো এই প্রত্যেকটা নাম কিন্তু একই জিনিসকে বোঝায়। পোর্টফোলিও বলতে যা বোঝায়, পত্রকোষও তাই বোঝায়, বহুমুখীকরণ নীতি তাই বোঝায়, বৈচিত্র্য নীতিও তাই বোঝায়। বেসিক্যালি আমরা শিখেছিলাম যে পোর্টফোলিও নীতি আবিষ্কার হয় কখন, হ্যারি মার্কুইজ কর্তৃক 1952 সালে। কত সালে, 1952 সালে। এবং এই পোর্টফোলিও নীতির মূল কনসেপ্ট ছিল যে আপনার সমুদায় অর্থ কি ছিল, আপনার সমুদায় অর্থ একটি জায়গায় বিনিয়োগ না করে সেটাকে স্প্লিট করে একাধিক জায়গায় বিনিয়োগ করা। এই যে আপনার সমুদায় টোটাল অর্থটা একটি জায়গায় বিনিয়োগ না করে আপনি একাধিক জায়গায় বিনিয়োগ করছেন, এর ফলে কি হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি কমে যাচ্ছে, ঝুঁকি হ্রাস পায়। আর পোর্টফোলিওর মূল উদ্দেশ্য যদি আমরা বলি, পোর্টফোলিওর মূল উদ্দেশ্য যদি আমরা বলি সেটাই হচ্ছে কি করা, ঝুঁকিটাকে হ্রাস করা অথবা ঝুঁকিটাকে কমিয়ে ফেলা। এটাই ছিল আমাদের পোর্টফোলিওর মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য, এটাই। ওকে, এবার আসেন আমরা একটু খেয়াল করি। ধরেন আমরা যদি আমার সমুদায় অর্থ, আমার টোটাল অর্থ আছে কত, ধরেন 10 লক্ষ টাকা। আচ্ছা, আমার টোটাল অর্থ কত ভাইয়া, 10 লক্ষ টাকা। আমরা যদি এই 10 লক্ষ টাকা শুধুমাত্র আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার ক্রয় করেই বিনিয়োগ করি বা ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করি, সেটাকে আমরা বলবো একক সিকিউরিটিতে বিনিয়োগ। অর্থাৎ আমার টোটাল যে অর্থগুলো আছে, টোটাল অর্থটা আমি কি করেছি, একটা কোম্পানিতে, এটা একটা কর্পোরেট কোম্পানি অথবা আমরা যদি বলি একটা কর্পোরেট শেয়ার। আচ্ছা, তাহলে আমরা কি করেছি, আমাদের টোটাল অর্থটা আমরা একটা কর্পোরেট শেয়ারে কি করেছি, ইনভেস্ট করেছি। আমরা জানি যে কর্পোরেট শেয়ার ক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণটা সবসময় কি থাকে, বেশি থাকে, কার তুলনায়, সরকারি বন্ডের তুলনায়। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখেন, আপনি একটা জায়গায় বিনিয়োগ করেছেন, আপনি যদি এখানে লস খান, আপনি যদি ওইখানে লস করেন বা ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি একেবারেই শেষ, ওখান থেকে উঠে দাঁড়াতে পারছে না। ধরে নিচ্ছি আপনার সমুদায় অর্থ যা ছিল সবটি আপনি ওখানে বিনিয়োগ করেছেন। আবার এখন যখন আপনি কি করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বা লস করেছেন, তখন আপনি কিভাবে সেখান থেকে উঠে আসবেন, কিভাবে রিকভার করবেন, আপনি চিন্তা করেন। কিন্তু আপনি যদি সেই 10 লক্ষ টাকার, ধরেন 10 লক্ষ টাকার আপনি 5 লক্ষ টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করেছেন, তারপরে আপনি ধরেন 1 লক্ষ টাকা আপনি স্কয়ার কোম্পানি শেয়ার ক্রয় করেছেন, এবং বাকি 4 লক্ষ টাকা ধরেন আপনি বাটা শু কোম্পানির শেয়ার ক্রয় করেছেন। তাহলে আপনি সেই 10 লক্ষ টাকা, সেম টাকা, সমুদায় সেম অর্থ আপনি একটা জায়গায় বিনিয়োগ না করে আপনি তিনটি জায়গায় কি করেছেন, বিনিয়োগ করেছেন। এখন খেয়াল করেন, ধরলাম যে আমরা সরকারি বন্ড থেকে তো কখনোই কি পাবো না, মুনাফা ছাড়া ক্ষতিগ্রস্ত হব না। আচ্ছা, এখন ধরলাম আমরা বাটা শু কোম্পানি, এইখান থেকে আমরা কি করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে লস করেছি। ওকে ফাইন, কোনো সমস্যা নাই, এখান থেকে লস করেছি, কিন্তু এই দুটো লাভের অংশ দ্বারা আমরা কিন্তু এখানকার লসটাকে কি করতে পারবো, পুষিয়ে নিতে পারবো। সো আলটিমেটলি এখানে কিন্তু আমি দেউলিয়া হয়ে যেতে চাচ্ছি না বা পারছিও না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, যে ক্ষতিটা আমি এখানে হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমি একটা অল্টারনেটিভ পাচ্ছি, 1 সরকারি বন্ডের মুনাফা, 2 স্কয়ার কোম্পানির মুনাফা। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ধরনের কি নেই, অল্টারনেটিভ নেই। তার মানে এখানে আমার ঝুঁকির পরিমাণটা বেশি আর এখানে ঝুঁকির পরিমাণটা কম, যেটাই আলটিমেটলি আমাদের কে বলে, পোর্টফোলিও নীতি বলে। যে আপনি আপনার সমুদায় অর্থ একটা জায়গায় বিনিয়োগ না করে আপনি একাধিক জায়গায় বিনিয়োগ করেন, এতে আপনার ঝুঁকির পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে, এবং ব্যবসা প্রতিষ্ঠান কি হবে না, খুব দ্রুত দেউলিয়া হয়ে যাবে না। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা অর্থায়নের লক্ষ্য নিয়ে কথা বলবো। এই অর্থায়নের যে লক্ষ্যটা আছে এটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন এখান থেকে কি হয়, আমাদের হচ্ছে সিকিউগুলো কিন্তু এসে থাকে। আচ্ছা, এখন এই যে অর্থায়নের লক্ষ্য আছে, যেখান থেকে আমাদের সিকিউ আসে, আমরা সেই জায়গাটা যদি একটু লক্ষ্য করি, একটু খেয়াল করবেন অর্থায়নের লক্ষ্য। আচ্ছা, অর্থনীতির লক্ষ্য টোটাল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, একটা হচ্ছে আমাদের সম্পদ সর্বোচ্চকরণ। আমরা ফার্স্ট অফ অল কথা বলবো সেটা হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণ নিয়ে। কি নিয়ে কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখবেন, একটা ফার্ম, অর্থাৎ কোনো ফার্ম, যে কোনো ফার্ম হতে পারে,
ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করা কি আসলে সে যদি মূল মোটিভ হিসেবে নেয়, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে, বা সেই ব্যবসার লক্ষ্য আমরা বলছি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। অর্থাৎ খুব সহজলি যদি আপনি বলেন যে কোনো ফার্ম ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকেই সাধারণত কি বলা হয়, আমাদের মুনাফা সর্বোচ্চকরণ অথবা মুনাফা সর্বাধিকরণ হিসেবে আমরা কাউন্ট করে থাকি। আচ্ছা, সাধারণত মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলছি, মুনাফা বলছি। অর্থাৎ আমরা যদি এভাবেও বলে থাকি যে বিনিয়োগ থেকে, কোথা থেকে, বিনিয়োগ থেকে আমরা যে নগদ সুবিধাটা পাচ্ছি, এই নগদ সুবিধাকে আমরা আসলে কি বলছি, এখানে আমরা এখানে মুনাফা হিসেবে কাউন্ট করছি। ওকে, একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান সমাজের চাহিদা অনুযায়ী ব্যয় কমিয়ে গুণগত মানসম্মত পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে মুনাফা বৃদ্ধি করতে পারে। তার মানে আলটিমেটলি মুনাফা সর্বোচ্চকরণের মূল কনসেপ্টটি হচ্ছে কি করা, মুনাফার পরিমাণকে বাড়ানো বা মুনাফাটাকে কি করা, বৃদ্ধি করা, সর্বোচ্চ করা। আচ্ছা, অপরদিকে আমরা যদি খেয়াল করি, সম্পদ সর্বাধিকরণ কিন্তু সেটা বলছে না। সে কি বলছে, সম্পদ সর্বাধিকরণ বলছে যে আমি কতটুকু পরিমাণ শেয়ারের মূল্য বৃদ্ধি করতে পারবো। তাহলে এখানকার মূল মোটিভ হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি করা। তাহলে যখন আপনি মুনাফাকে বৃদ্ধি করতে চাবেন সেটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। যখন আপনি সম্পদের ক্ষেত্রে আপনি শেয়ারের মূল্যটাকে বৃদ্ধি করতে চাইবেন, তখন সেটা হবে আপনার সম্পদ সর্বোচ্চকরণ অথবা সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা, এবার আসেন শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ ফার্মের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো বা লক্ষ্য। এবার ফার্মের মালিকদের সম্পদ পরিমাপ করা হয় আমাদের শেয়ারের বর্তমান মূল্য দ্বারা, অথবা আমরা যদি বলি যে আমাদের একটা প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় কত সেইটার দ্বারা। তাহলে এই যে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা যদি হয় আমাদের কি মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বাধিকরণ, সেখানে আমরা শেয়ার প্রতি আয়টা আসলে কিভাবে বের করতে পারবো একটু খেয়াল করবেন। শেয়ার প্রতি আয় আমরা যদি মুনাফা সর্বোচ্চকরণের শেয়ার প্রতি আয় বের করতে চাই, তাহলে আমরা যেটা করব, সূত্রটা হচ্ছে এরকম, কর পরবর্তী, আমরা তখন কর পরবর্তী যে মুনাফাটা আছে সেই কর পরবর্তী মুনাফাকে কিকে, কর পরবর্তী যে মুনাফা আছে সেই কর পরবর্তী মুনাফাকে আমরা হচ্ছে ডিভাইড করব হচ্ছে সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা। কি দ্বারা? সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা। যখন আমরা কর পরবর্তী মুনাফাকে আমরা ডিভাইড করব সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা, তখন আমরা কি পাবো, শেয়ার প্রতি আয় কত টাকা হয়েছে সেটা পাবো। কার ক্ষেত্রে? মুনাফা সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা সম্পদ সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণের ক্ষেত্রে চিন্তা করি, সেখানে আমরা প্রতিটি যদি শেয়ারের দামের সাথে আমরা তার সংখ্যাটা মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমরা পাবো যে আমরা কতটুকু পরিমাণ শেয়ার মূল্য বৃদ্ধি করতে পেরেছি বা কতটুকু পরিমাণ আমরা সম্পদ সেখান থেকে পাচ্ছি। ওকে, তো দুই জায়গায় কিন্তু আমাদের বিষয়টা ভিন্ন। এবার আপনি খেয়াল করেন, এই যে একটা ছক আমরা দেখতে পাচ্ছি, যেটা বেসিক্যালি কার উপর বেজ করে, শেয়ার প্রতি আয়ের উপর বেজ করে। আচ্ছা, এখন আমরা এখানে একটা জাস্ট গেজ করে নিয়েছি যে এটা অ্যাকচুয়াল কোনো প্রতিষ্ঠানের হিসাব নয়, এটা জাস্ট একটা আমাদের ধারণা। এটার মাধ্যমে আমরা চেষ্টা করব বের করার যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান যদি সম্পদ সর্বাধিকরণ বলে তাহলে কোন প্রকল্পকে গ্রহণ করবে, আর যদি একটা প্রতিষ্ঠান আমার মুনাফার সর্বোচ্চকরণকে লক্ষ্য হিসেবে দাঁড় করে তাহলে সে কোন প্রকল্পটাকে গ্রহণ করবে, সে বিষয়টা আমরা এখান থেকে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ওকে, প্রথমেই খেয়াল করেন প্রকল্প ক, এখানে আরেকটা আছে প্রকল্প খ। দুটো হচ্ছে আমাদের কি, একটা বিনিয়োগ প্রকল্প। আমরা কতও যেতে পারি, ক্ষতেও যেতে পারি, বাট আমরা কোথায় যাব সেটা আমরা এখন ডিসিশন মেক করবো এটার মাধ্যমে। এখানে দেখেন নগদ অন্তঃপর্বা প্রথম বছর কতে 10, খতে হচ্ছে 4, দ্বিতীয় বছর সমান 5 করে, তৃতীয় বছরে কতে হচ্ছে 3 আর খতে হচ্ছে আমাদের 10। আর যদি আমরা মোট দেখি, কতে মোট 18 আর হচ্ছে আমাদের খতে 19। এবার দেখেন একটু খেয়াল করে, উভয় প্রকল্পের মধ্যে আমরা যদি মুনাফা সর্বোচ্চকরণকে আমাদের মূল উদ্দেশ্য হিসেবে কাউন্ট করি ব্যবসায়, তাহলে অবভিয়াসলি এই দুটোর মোট আয়ের মধ্যে যেই প্রকল্পে মোট আয় বেশি আমরা সেই প্রকল্পটাকে কি করব, গ্রহণ করব। তাহলে মোট আয়ের উপর ডিপেন্ড করে আমরা বলছি যদি মুনাফা সর্বোচ্চকরণ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয়, মুনাফা সর্বোচ্চকরণ যদি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয়, তাহলে অবভিয়াসলি কি গ্রহণ করা উচিত, আমার প্রকল্প খ গ্রহণ করা উচিত। এখন খেয়াল করেন কেন, এর কিছু ব্যাখ্যা আমরা একটু যদি দেই। এবার দেখেন আপনার বিনিয়োগকৃত অর্থ, আপনার বিনিয়োগকৃত যে অর্থটা আছে এইটা যত দ্রুত প্রতিষ্ঠানে কি করবে, রিটার্ন আসবে, প্রতিষ্ঠানে যত দ্রুত রিটার্ন আসবে ততটাই আপনার জন্য ভালো। আচ্ছা, কেন ভালো? কারণ আপনি কি পাবেন, আবার নতুন একটা বিনিয়োগের সুযোগ পাবেন, বিনিয়োগ সুযোগ সৃষ্টি হবে সেখানে। ওকে, আর আমরা সবসময় চাই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের রিটার্ন থেকে যেন আমরা কি করতে পারি, আমরা বিনিয়োগ সুযোগ সৃষ্টি করতে পারি। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আপনার এখানে সমুদায় অর্থ হচ্ছে 18 টাকা, মোট আয় হচ্ছে 18 টাকা যদি আমরা ধরি, সেই 18 টাকার প্রথম বছরই কত টাকা উঠে আসছে, 10 টাকা।
এখানে টোটাল 19 টাকা, প্রথম বছর কিন্তু তুলনামূলকভাবে কম 4 টাকা। তাহলে আপনি খেয়াল করেন এখানে প্রথম যদি আমরা বছর চিন্তা করি প্রকল্প করার ক্ষেত্রে মোট আয়ের অলমোস্ট 60% কিন্তু এখান থেকে উঠে আসছে, কিন্তু এখানে কিন্তু কম। তাহলে দেখেন আপনি দুটার মধ্যে একটু কম্পেয়ার করে দেখেন, এখানে আপনি 10 টাকা ফেরত পাইছেন কার মধ্যে, 18 টাকার মধ্যে। এখানে আপনি 4 টাকা ফেরত পাইছেন কার মধ্যে, 19 টাকার মধ্যে। তাহলে আপনি এখানে কি পাচ্ছেন, আপনি 6 টাকা বেশি পাচ্ছেন। তার মানে এখানে আপনার কি থাকছে, একটা বিনিয়োগ সুযোগ বেশি থাকছে। এই টাকাটা আপনি যদি বিনিয়োগ করেন তাহলে পরবর্তী বছরে আপনি এই বছরে যে মুনাফা করবেন সেই বছরের সাথে আবার নতুন বিনিয়োগের মুনাফা, অর্থাৎ আপনি ডাবল মুনাফা একসাথে করে আপনি মুনাফাকে কি করতে পারছেন, বৃদ্ধি করতে পারছেন। আলটিমেটলি যদি আপনি শেষের বছর কতটুকু হচ্ছে সেটা দেখে সিদ্ধান্ত না নেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমরা এখানে তো জানি যে আমাদের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। আচ্ছা, এই অনিশ্চিত ভবিষ্যতে আমরা সবসময় চাইবো যত দ্রুত বিনিয়োগটা ফিরে আসবে ততই ভালো। দেখেন এখানে কিন্তু আমার এই 18 টাকার মধ্যে থেকে 10 টাকা চলে আসছে, অর্থাৎ অর্ধেকেরও বেশি চলে আসছে। তার মানে এখানে আমাদের কি করা হয়েছে, এখানে আমার নগদ যে প্রবাহের সময়, এই নগদ প্রবাহের সময়কে কি করা হয়েছে, আমাদের বিবেচনা করা হয়েছে। এখানে আমাদের কি বিবেচনা করা হয়েছে, আমাদের এখানে ঝুঁকিকে বিবেচনা করা হয়েছে। এখানে কি বিবেচনা করা হয়েছে, আমাদের এখানে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়েছে। কি বিবেচনা করা হয়েছে, সময় মূল্য। তাহলে খেয়াল করে দেখেন, আপনার একটা প্রকল্পের ক্ষেত্রে যদি নগদ প্রবাহ, ঝুঁকি এবং অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় তাহলেই কিন্তু আমাদের ওই প্রকল্পটা অন্য আদার্স প্রকল্প থেকে বেটার। যেহেতু আমরা মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কি জানি, আমরা জানি যে মুনাফা সর্বোচ্চকরণ, এই যে আমরা তিনটে বিষয় লিখেছি, নগদ প্রবাহ, ঝুঁকি এবং অর্থের সময় মূল্য, এর কোনোটাই কি করে না, আমাদের বিবেচনা করে না। যেহেতু এর একটাও মুনাফা সর্বোচ্চকরণ আমাদের বিবেচনা করে না, দ্যাট মিনস একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী হওয়া উচিত নয়, মুনাফা সর্বোচ্চকরণ করা উচিত নয়। তাদের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত, মূলধন সম্পদ সর্বাধিকরণকে। সো আলটিমেটলি সেজন্য আমরা এখানে সম্পদ সর্বাধিকরণ বললে আমরা কি করব, আমরা প্রকল্প হচ্ছে ককে কাউন্ট করব, আর যদি মুনাফা সর্বোচ্চকরণ হয় তাহলে আমরা খকে কাউন্ট করব। বিষয়টাকে আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা এখানে দেখেন একটা প্রশ্ন যদি দাঁড় করাই যে ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য কী হওয়া উচিত, সম্পদ সর্বোচ্চকরণ নাকি মুনাফা সর্বোচ্চকরণ। হচ্ছে আমরা যদি দেখি তাহলে আমরা কি পাবো, অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠানের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ করা। কেন, তার ব্যাখ্যা যদি একটু দেখি। দেখেন সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত, ফার্স্ট কথা হচ্ছে এটি স্পষ্ট ধারণা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ঝুঁকি কি করা বিবেচনা করা হয়, এখানে নগদ প্রবাহকে বিবেচনা করা হয়, দেন অর্থের সময় মূল্যকে বিবেচনা করি এবং এটি শেয়ার মূল্যের উপর অধিক গুরুত্ব কি করে থাকে, প্রদান করে থাকে। এই যে বিষয়গুলো আছে যেগুলো প্রত্যেকটাই একটা ব্যবসার বিনিয়োগের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। অপরদিকে যদি আপনি দেখেন যে মুনাফা সর্বোচ্চকরণে কেন আমাদের বিনিয়োগ করা উচিত না বা সেখানকার সমস্যা বা বাধা বা সীমাবদ্ধতাগুলো কি, এক নম্বর এখানে মুনাফার ধারণাটা স্পষ্ট, যেটা এখানে স্পষ্ট ছিল। এখানে আমরা অর্থের সময় মূল্যকে বিবেচনা করি না, এখানে আমরা ঝুঁকিকে বিবেচনা করি না, এবং এখানে আমরা নগদ প্রবাহকে কি করি না, বিবেচনা করি না। যেখানে আমরা সাধারণত ঝুঁকিকে বিবেচনা করব, নগদ প্রবাহকে বিবেচনা করব এবং অর্থের সময় মূল্যকে বিবেচনা করব, সেটাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট প্লেস। আর যেখানে করব না সেটা কিন্তু আমাদের কি নয়, বেস্ট ইনভেস্টমেন্ট প্লেস নয়। কার জন্য, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। ওই জন্যই আমরা সাধারণত বলবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত আসলে কি, সম্পদ সর্বাধিকরণ, নট মুনাফা সর্বোচ্চ অথবা সর্বাধিকরণ। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসেন এই পার্টটা, অর্থায়নের গুরুত্বপূর্ণ তত্ত্ব বা প্রবক্তা। এটা আসলে এমসিকিউ এর একটা পার্ট, এখান থেকে কোনো প্রকার সিকিউ আসবে না, আপনারা এটি এমসিকিউ এর জন্য দেখে রাখবেন। আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে অর্থনীতি ক্রমবিকাশের মধ্যে যে বিভিন্ন দশক ছিল, 1920-এর পূর্ববর্তী দশক, 1920-এর দশক, 30-এর, 40 থেকে শুরু করে 90 পর্যন্ত আমরা বিভিন্ন দশক পড়েছিলাম। সেই দশকগুলোর মধ্যে আমরা বিভিন্ন কিন্তু তত্ত্ব পেয়েছিলাম এবং সেগুলো এক এক সময়ে ছিল, এক একজন ব্যক্তির দ্বারা চলে আসছে। সেই টোটাল বিষয়গুলো যেন আপনারা খুব সহজেই কি করতে পারেন, এমসিকিউতে আসলে কভার করতে পারেন, এর জন্য আমরা একটা সমুদায় কি করেছি, একটা ছক আকারে আপনাদের সামনে এটা দিয়েছি। প্রথমে যদি আপনি একটু দেখেন পোর্টফোলিও থিওরি, আমরা একটু আগে যেটা পড়ে আসছি পোর্টফোলিও থিওরি নীতিমালার ক্ষেত্রে, তাহলে এই পোর্টফোলিও থিওরি আবিষ্কারককে হ্যারি মার্কুইজ কত সালে দিয়েছিল, 1952 সালে। ওকে, এবার আসেন সিএপিএম অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এটা কে দিয়েছিল, 1964 সালে আমাদের উইলিয়াম শার্প কি করেছিল, এই ধারণাটি বা এই মডেলটা আমাদের প্রবর্তন করেছিল। আরবিট্রেজ প্রাইসিং থিওরি আমরা যদি বলি 1976 সালে কে করেছিল, স্টেফেন রোজ, এবং ব্ল্যাক মডেল যে থিওরিটা আছে সেটা কে করেছিল,
আচ্ছা, এই যে থিওরিটা আছে ব্লাক থিওরি, সেটা হচ্ছে আমাদের ফিশার ব্লাক করেছিল, এটা হচ্ছে আমাদের 1976 সালে। এরপরে হচ্ছে ডিভিডেন্ড যে ডিসকাউন্ট মডেল, সেটা ছিল আমাদের গর্ডন এবং হচ্ছে স্প্যাডিও 1956 সালে, এবং অপশন প্রাইসিং থিওরি যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড স্কোস 1970 সালে। এই যে বিষয়গুলো আছে এখানে আমাদের, যে আমাদের তত্ত্বগুলো কে কত সালে দিয়েছে এবং তার প্রবক্তাকে আপনি যদি একটু খেয়াল করেন, এখান থেকে আপনি যে ধরনের এমসিকিউ আসবে না কেন আপনি পেরে যাবেন। কারণ প্রবক্তা এই সময়গুলো বা এই দশকগুলোর মধ্যে এই প্রবক্তা বাহিরে অন্য কোনো কি ছিল না, এখানে প্রবক্তা বা অন্য কোনো প্রবর্তন আমাদের এখানে ছিল না। সো আমরা সমুদ্রের সবগুলোকে কি করেছি একটা চার্টের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আসেন আমরা যে বিষয়গুলো পড়লাম, অর্থাৎ আমরা এখানে কার্যাবলী পড়েছি, আমরা এখানে নীতিমালা পড়েছি, ওকে নীতিমালা পড়েছি। সো এই যে কার্যাবলী বলেন আর নীতিমালা বলেন, আমরা বলেছিলাম যে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউর জন্য। আচ্ছা, তো দেখি আমরা বিগত প্রশ্ন একটু অ্যানালাইসিস করে যে এখান থেকে কোনো ধরনের আমাদের সিকিউ এসেছে কিনা, এবং এসে থাকলেও আমরা কিভাবে সেগুলোকে দেখতে পেরেছি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম সিকিউ যেটা আসে দেখেন, বলা হয়েছে যে বিজয় একটা কর্পোরেট প্রতিষ্ঠানের ডিরেক্টর, কর্মজীবনে দীর্ঘকাল আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। ওকে ফাইন। কোম্পানির অন্য ডিরেক্টরগণ প্রতি বছর অর্জিত মুনাফার অধিকাংশ লভ্যাংশ হিসেবে নিতে চাইলেও তিনি কিন্তু এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। খেয়াল করে দেখেন লাইনটা কি বলেছে এখানে, একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে লাইনটি ছিল এরকম যে অন্যান্য ডিরেক্টরগণ প্রতি বছর অর্জিত মুনাফার অধিকাংশ লভ্যাংশই হিসাবে কি করতে চেয়েছিল, নিতে চেয়েছিল, যে বিষয়ে আমাদের এই যে বিজয় যিনি ডিরেক্টর তিনি কি করেছিলেন, ভিন্ন মত পোষণ করেছিলেন। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, তারপরে কি বলেছে তিনি চান মুনাফার উল্লেখযোগ্য অংশ আমাদের সঞ্চিত তহবিলে জমা থাকুক, অর্থাৎ রিটেন আর্নিং হিসেবে কি থাকুক, জমা থাকুক, বা সংরক্ষিত মুনাফা হিসেবে জমা থাকুক। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তীতে সবাই তার মতামত গ্রহণ করায় এক পর্যায়ে এসে পরিচালক ও শেয়ারহোল্ডার সবাই অনেক খুশি। ওকে, তিনি বলেছিল অন্যান্য তার যে সহকারীরা ছিল তারা চেয়েছিল যে মুনাফার অধিকাংশই তারা কি করে লভ্যাংশ আকারে নেবে, কিন্তু তিনি বাধা দেয় এবং পরবর্তীতে তারাও তাদের সাথে একমত হয় এবং সবশেষে তারা কি হয়, খুশি হয় আর কি। হ্যাঁ, শেয়ারহোল্ডাররা খুশি হয়। এখন কেন, প্রশ্নটা হচ্ছে এখানে দেখেন, গ নম্বরে আপনাকে বলেছে মিস্টার বিজয়ের প্রতিষ্ঠানে অন্য পরিচালকগণ অর্থায়নের কোন লক্ষ্য পছন্দ করেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে অর্থায়নের লক্ষ্য কয়টা ভাইয়া, অর্থায়নের লক্ষ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে আমাদের সম্পদ সর্বোচ্চকরণ। তাহলে একটু খেয়াল করেন তো, এখানে যদি প্রশ্নের অ্যান্সার করতে হয় বিজয়ের প্রতিষ্ঠানের অন্য পরিচালকগণ অর্থায়নের কোন লক্ষ্য থেকে প্রশ্ন আসছে না, অবভিয়াসলি আসছে। এবার তাহলে আপনারা একটু বলেন যে আমাদের এখানে কোন লক্ষ্যটা হবে, একটু বলেন যে আমাদের এখানে কোন লক্ষ্যটা হবে। উত্তর, কোন লক্ষ্যটা আমরা এখানে কাউন্ট করব ফর দিস সিকিউ এর জন্য। এখানে আমাদের এই সিকিউতে এইটার উত্তরের জন্য আমরা কোনটাকে বেছে নেব, আমরা মুনাফা সর্বোচ্চকরণকে বলবো নাকি সম্পদ সর্বোচ্চকরণকে বলবো। একটু খেয়াল করে যদি আমরা পেয়ে যাব কি পাবো, দেখেন এখানে বলছে যে তারা সব সময় চাইছে অধিকাংশ মুনাফা নিতে, তার মানে যেহেতু তাদের মূল মোটিভ ছিল কি করা, আমাদের অধিকাংশ কি করা, মুনাফা লভ্যাংশ আকারে নেওয়া, তার মানে অবভিয়াসলি আমরা যদি বলি সেখানকার গ নাম্বার উত্তর হবে মুনাফা সর্বোচ্চকরণ, কারণ একমাত্র মুনাফা সর্বোচ্চকরণে কি ছিল, আমাদের অধিক পরিমাণ মুনাফা প্রাপ্তির একটা বিষয় জড়িত ছিল। ওকে, এবার আসেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের মিস্টার বিজয় অর্থায়নের ক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করতে চান তা কতটা যথার্থ মূল্যায়ন করা আছে। প্রশ্ন হচ্ছে যে লক্ষ্য অর্জন করতে চান, কোন লক্ষ্য তিনি চেয়েছিলেন, তিনি কি চেয়েছিলেন, যে তিনি মুনাফার একটা উল্লেখযোগ্য অংশ তিনি রিটার্ন আর্নিং হিসেবে রেখে দিতে চেয়েছিলেন, অর্থাৎ ভবিষ্যতে বিনিয়োগ সিদ্ধান্ত তিনি কি করতে চেয়েছিলেন, একটা ক্রিয়েট করতে চেয়েছিলেন। তাহলে এই যে আমাদের বর্তমানে যে টোটাল অর্জিত মুনাফা, এটার অধিকাংশ সময় ভবিষ্যতের জন্য রেখে দেওয়া, অর্থাৎ তিনি সম্পদকে বৃদ্ধি করতে চেয়েছিলেন। আর যেখানেই সম্পদ বৃদ্ধির পরিমাণে কথা বলা থাকবে আলটিমেটলি সেটা কি হবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের সম্পদ সর্বোচ্চকরণ। তাহলে দেখেন আপনাদের এই যে বোর্ডে প্রশ্নটা এসেছিল এটি কিন্তু দুটাই একদম অ্যাকুরেটলি আমাদের অ্যান্সার ছিল এইখান থেকে, মুনাফা সর্বোচ্চকরণ থেকে এবং সম্পদ সর্বোচ্চকরণ থেকে। আচ্ছা, এবার যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, দেখেন বলা হয়েছে জনাব কিবরিয়া একটা কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক, তিনি বার্ষিক পরিকল্পনা আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থান সহ কোন উৎস বেশি সুবিধাজনক হবে তা নির্ধারণ করেন। আচ্ছা, অতঃপর যথাসময়ে অর্থপ্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেন। যে কোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রথমেই সেখানে জমি ক্রয়, বিল্ডিং নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ দীর্ঘমেয়াদী খরচ কি করতে হবে তা হিসাবে আনেন। আচ্ছা,
প্রত্যাশিত আয় কি হবে সেগুলো হিসাবে নিয়ে তার আলোকে কর্তৃপক্ষ কি করে থাকে, সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাহলে এই যে বিষয়টা আমরা বললাম যে কিবরিয়া সাহেব একটা কোম্পানির কি আমাদের ব্যবস্থাপক, যিনি বার্ষিক পরিকল্পনা আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থান সহ যে কোনো ধরনের সুবিধাজনক ইনভেস্টমেন্ট তিনি বের করে এবং যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি তিনি কী করে, সেখানে প্রথমে জমি ক্রয় থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ এগুলো কতটুকু খরচ হবে সেগুলো তিনি হিসাবে আনে এবং সেখান থেকে প্রত্যাশিত আয় কী হবে সেটা তিনি নিয়ে আসেন। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী আমাদের জনাব কিবরিয়া প্রথমত আমরা যদি বলি অর্থনীতি কোন আমাদের কাজ করেন তা ব্যাখ্যা করো। আচ্ছা, অর্থনের কাজ মানে কি ভাইয়া? অর্থনের কার্যাবলী। আচ্ছা, অর্থনের কাজ মানে কি? অর্থনের কার্যাবলী। আচ্ছা, আমরা ফার্স্টেই যে আলোচনা করেছি বা আজকে আলোচনার বিষয় ছিল আমাদের কি অর্থনের কার্যাবলী দিয়েই শুরু হয়েছিল। তাহলে এই যে অর্থনের কার্যাবলী আমরা পড়েছি তহবিল সংগ্রহ করা, কি পড়েছি প্রথমটা? তহবিল সংগ্রহ করা। তাহলে একটু খেয়াল করেন তো, এখানে প্রত্যেকটা কাজ এই যে জমি ক্রয় থেকে শুরু করে বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে এগুলো কি আমাদের তহবিল ছাড়া হবে? এগুলো কি আমাদের অর্থ ছাড়া হবে? হবে না। তাহলে অর্থ ছাড়া যেহেতু হবে না, তাহলে কি করতে হবে? অর্থটা আমাকে সংগ্রহ করতে হবে। আর অর্থ সংগ্রহ করাকে আমরা আসলে কি বলে থাকি? তহবিল সংগ্রহ করে থাকি। তাহলে আলটিমেটলি আমাদের যদি আমরা বলি একটু, গ নম্বরের উত্তর হচ্ছে আমাদের কি করা ভাইয়া? গ নম্বরের উত্তর হচ্ছে আমাদের মূলধন সংগ্রহ করা অথবা তহবিল সংগ্রহ করা। মূলধন সংগ্রহ করা অথবা তহবিল সংগ্রহ করা। এবং ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে যে কিবরিয়া কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন। আচ্ছা, এখন দেখো এখানে বলেছে যে জনাব কিবরিয়া যখন আমাদের হচ্ছে প্রকল্প গ্রহণ করছে তখন তিনি মূলধন বাজেটিং করেন। এইটার সাথে আমি একমত কিনা একটু খেয়াল করে দেখেন। এখানে জমি ক্রয় আছে, এখানে বিল্ডিং নির্মাণ আছে, এখানে যন্ত্রপাতি আছে। আমরা সবসময় এটা শিখে এসেছি যে মূলধন বাজেটিং মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। ওকে, এখন দেখেন আপনি এই যে জমি ক্রয়ের কথা বলেন, বিল্ডিং নির্মাণের কথা বলেন বা যন্ত্রপাতি আপনি কি করেন, ক্রয়ের কথা বলেন, এগুলোতে কি আমাদের একটা দীর্ঘমেয়াদী বিষয় জড়িত আছে না? এগুলো কি আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে পড়ে না? পড়ে। তার মানে অবশ্যই কি হবে, আমি এটার সাথে একমত হব, অর্থাৎ এটা অবশ্যই একটা মূলধন বাজেটিংয়ের সাথেই জড়িত। ওকে, আচ্ছা, এবার যদি আমরা দেখি লাস্টে যে প্রশ্নটা আমাদের আছে, মিস্টার আরিফ ও মিস্টার সুমন দুজনই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কি করছে, ফিনান্স ও ব্যাংকিং এটাতে হচ্ছে মাস্টার্স পাস করে দুটি আলাদা প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করেন। ওকে, আরিফের প্রতিষ্ঠানে বিভিন্ন কর ও শুল্ক থেকে অর্থ সংগৃহীত হয়। আচ্ছা, এখানে দেখেন কি থেকে হয়, কর ও শুল্ক থেকে। ওকে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মুখ্য অংশ ব্যয়িত হয়ে থাকে বিভিন্ন। আর অপরদিকে হচ্ছে সুমন যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে তহবিল সঙ্গে নানান বিচার বিবেচনার প্রয়োজন পড়ে। ঝুঁকি থাকায় তহবিল ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হয়। বড় ধরনের খারাপ করলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে এবং এই ধরনের ভয় তাদের তাড়িত করে। আচ্ছা, তার প্রথমে আমরা দেখবো হচ্ছে মিস্টার আরিফের যে বিষয়, তারপরে দেখবো সুমনের বিষয়। বলা হয়েছে আরিফের অর্থনের স্বরূপ ব্যাখ্যা করো। অর্থনের স্বরূপ মানে কি ভাইয়া? আমরা পড়েছি অর্থনের কার্যাবলী অথবা অর্থনের প্রকারভেদ, পড়েছি প্রকারভেদ। তাহলে একটু খেয়াল করে দেখেন অর্থায়নের কোন প্রকারভেদের মধ্যে আমাদের এই কর এবং শুল্ক সম্পর্কে বলা আছে, একটু যদি বলেন অর্থায়নের কোন বিষয়টার মধ্যে আমাদের কর এবং শুল্ক সম্পর্কে বলা আছে। ওকে, আমরা যদি তাহলে একটু বলি, হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে আমাদের সরকারি অর্থায়ন। কি অর্থায়ন? সরকারি অর্থায়ন। যেখানে আমাদের কি বলা ছিল যে আমাদের তারা সেই টাকাটা সংগ্রহ করবে কর শুল্ক অর্থাৎ আমদানি শুল্ক রপ্তানি শুল্ক এগুলোর মাধ্যমে এবং সেটার একটা মুখ্য অংশ ব্যয়িত হয়ে থাকে তাদেরই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। তো এটা আমাদের কার মূল বিষয় ছিল? এটা আমাদের ছিল হচ্ছে সরকারি অর্থায়ন। কি ছিল? সরকারি অর্থায়ন। ওকে, আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মিস্টার সুমনের প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ তুলনামূলক বিচারে ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এই বক্তব্যের সাথে আমি একমত কিনা বা এই বক্তব্যের আমি যথাযথ বিশ্লেষণ করব। এখন দেখেন মিস্টার সুমনের যে প্রতিষ্ঠান সেখানে কি বলা হয়েছে, মিস্টার সুমন প্রতিষ্ঠানে যে চাকরি করে যে প্রতিষ্ঠানে সেখানে তহবিল সঙ্গে নানান বিচার বিবেচনার প্রয়োজন পড়ে। ঝুঁকি থাকায় সেখানে তহবিল ব্যবস্থাপনা সতর্ক থাকতে হয়। বড় ধরনের খারাপ হলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে, এরকম ভয়ে তাদেরকে তাড়িত করে। তাহলে এখন আমি কি বলবো? অবভিয়াসলি এখানে আমি বলবো যে সেখানে একটা ব্যবসা অর্থায়ন কি আছে, জড়িত আছে। ব্যবসা অর্থায়ন জড়িত না থাকলে আমরা কখনোই সেখানে বলতাম না যে হচ্ছে মূলধন সংগ্রহে নানা বিচার বিশ্লেষণ প্রয়োজন তাদের। কেন? আমরা ব্যবসার ক্ষেত্রে যখন আমরা বলেছি ব্যবসা অর্থায়ন, ওকে, আমরা যখন বলেছি ব্যবসা অর্থায়ন তখন দেখেছি যে এক এক ধরনের ব্যবসা এক এক জায়গা থেকে তাদের তহবিলটা সংগ্রহ করে, তাদের নিজস্ব তহবিল থেকে টাকাটা সংগ্রহ করতে পারে, তারা ঋণ থেকে ঋণপত্র বিক্রয় করার মাধ্যমে তারা তহবিল সংগ্রহ করতে পারে, তারা শেয়ার বিক্রি করে শেয়ার মূলধন সৃষ্টির মাধ্যমে কি করতে পারে, তারা তহবিল সংগ্রহ করতে পারে। এক এক জায়গা থেকে তহবিল সংগ্রহ করার কারণে তাদের ঝুঁকিটাও বেশি হয়, সেখানে দেউলিয়া হওয়ারও একটা কি থাকে, ভয় থাকে। তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে প্রতিষ্ঠানের অর্থায়নের আমি যদি তুলনা করতে চাই স্বরূপ, তাহলে আমার আরিফের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সরকারি অর্থায়ন এবং আমাদের সুমনের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ব্যবসায় অর্থায়ন।
এই দুটো নিয়ে আমাদের এখানে আলোচনা। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি বলি আমাদের টোটাল যে আলোচনা ছিল এই প্রথম অধ্যায় নিয়ে, এই প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের যে বিষয়গুলো সিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট সেটা আমরা একটু বলি। আমরা যেগুলো পড়েছি, প্রথম আমরা পড়েছি হচ্ছে কি অর্থায়নের যে শ্রেণীবিভাগ। এই অর্থায়নের শ্রেণীবিভাগ থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসেছে বিগত বছরে, এবং এটা আসে এবং আসবে। সো এই জায়গাটাতে বেশি কি করতে হবে, আমাকে ফোকাস করতে হবে। দ্বিতীয়তে যে জায়গাটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী, এখান থেকেও কিন্তু কি হয় আমাদের প্রশ্ন হয়। আচ্ছা, তৃতীয়ত যে জায়গাটা আমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে অর্থায়নের লক্ষ্য, অর্থাৎ সম্পদ সর্বোচ্চকরণ নাকি মুনাফা সর্বোচ্চকরণ। এই তিনটা জায়গা যদি পড়তে পারে তাহলে এখান থেকে আপনার একটা সিকিউ কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা যত সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে চ্যাপ্টার 1 বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এখানে আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট। আশা করছি আপনারা এখান থেকে 10 মার্ক ক্যারি করতে পারবেন। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে আমাদের শর্ট সিলেবাসের কারণে এখান থেকে আমরা দুটো সৃজনশীল পেয়ে যেতে পারি। সো যদি দুটো পেয়ে যান তাহলে এর মধ্যেই পাবেন, অর্থাৎ আমরা এখানে 20 মার্কের একটা প্রস্তুতি নিয়ে ফেললাম অলরেডি। ওকে, সো আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে, আগামী ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে বা আপনাদের জন্য আমি অবশ্যই আগামী ক্লাসে আসবো এবং আপনারা সেখানে জয়েন করবেন। এ পর্যন্ত এখানেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।